হ্যালো। তো কেমন আছো সবাই? কেমন আছো সবাই? যে আছো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আজকে আবার আমরা নেক্সট ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছো? তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একবার। যারা আছো একবার জয়েন হয়ে যাও। এবং তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে, কেউ থাকে তাহলে একবার তাদেরকে শেয়ার করে দাও। যারা আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একবার। গুড ইভিনিং। পারমিতা, গুড ইভিনিং। কেমন চলছে তোমাদের পড়াশোনা সবার? পড়াশোনা কেমন চলছে? সব ঠিকঠাক? জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এবং তোমাদের যদি কেউ থাকে যারা রিভিশন করতে চাইছো বা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাইছো তাহলে তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবী। বা যদি কেউ ক্লাস 10 এর থাকো, ক্লাস 10 এর যদি কেউ থেকে থাকো তো তাদেরকেও তোমরা শেয়ার করতে পারো, যেহেতু এটা ক্লাস 10 এর চ্যাপ্টার। তারাও এটা করতে পারো থিওরির। ঠিক আছে, ক্লাস 10 এর বা মাধ্যমিকের যদি কেউ থেকে থাকো তো তারাও এটা করতে পারো। বা তোমাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা মাধ্যমিক দিবে বা মাধ্যমিকের জন্য পড়াশোনা করছে, তারাকেও তোমরা একবার শেয়ার করে দাও এবং তারাও এটা দেখতে পারে। পারমিতা বলছো পড়াশোনা হচ্ছে না। পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা যদি না করো তাহলে কি করে হবে? পড়াশোনা না করলে কি করে হবে? দেখো, পড়াশোনা যেন না আটকে যায় তার জন্যই কিন্তু তোমাদের এই রিভিশন সিরিজ গুলো চলছে, বা গোল কোয়েশ্চেন সিরিজ, বা প্রতিটা চ্যাপ্টারের যে সাবজেক্টের যে গোল কোয়েশ্চেন সিরিজ গুলো চলছে। পড়াশোনা যেন একদম না বন্ধ হয়ে যায় তার জন্যই কিন্তু আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। কারণ তোমাদেরকে ব্যাচে বা তোমরা যদি কোনো অন্য কোথাও পড়ো তাহলে সবারই হয়তো এতক্ষণ ব্যাচ শেষ হয়ে যাওয়ার কথা, কারণ আমাদের এক্সাম এতদিন হয়ে যেত, এখনো পর্যন্ত হয়নি। তার জন্য যতদিন এক্সাম পিছাবে আমরা এভাবে রিভিশন করতে থাকবো এবং কোশ্চেন প্র্যাকটিস করব, যেন তোমরা পড়াশোনা থেকে না পিছিয়ে যাও। ঠিক আছে, পড়াশোনা করো। কমসে কম দিনে মিনিমাম প্রতিটা সাবজেক্ট হলে 1 ঘন্টা করেও না হলে রিভিশন করো এবং কোশ্চেন প্র্যাকটিস করো। কোশ্চেন প্র্যাকটিসটা একদম বন্ধ করো না। ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিস সবসময় রাখো। দেখো, আজকে আমরা গ্যাসের আচরণ পড়বো বা বিহেভিয়ার অফ গ্যাস। ঠিক আছে, মোটামুটি ফিজিক্সের যেগুলো বড় চ্যাপ্টার ছিল, ফিজিক্সের যেগুলো বড় চ্যাপ্টার ছিল সেগুলো আমরা এর আগেই করেছি, কোয়েশ্চেন প্র্যাকটিসও করেছি এবং থিওরি যারা তোমাদের বলছিলে থিওরি প্রবলেম হচ্ছে তাদের জন্য পুরো অনশটও করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আরো কেউ বললে যে হ্যাঁ দাদা বাকি চ্যাপ্টার গুলো করিয়ে দাও, তো বাকি চ্যাপ্টার সেই পরপর হিসাবে একটা করে ছোট্ট করে অনশট নিয়ে আসবো এবং সেই চ্যাপ্টার উপরে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো আজকে আমরা বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ ক্লাস 10 এর যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমরা পড়বো আজকে। পুরোটাই থিওরি হবে। ঠিক আছে, আজকেও পুরোটা থিওরি হবে। নেক্সট দিন আবার এই চ্যাপ্টারের উপর থেকে সেম ভাবে আমাদের যেমন চলছে গোল কোয়েশ্চেন সিরিজ সেরকম ভাবে কোয়েশ্চেন করাবো। আজকে ওয়ান শটে এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো এবং এই চ্যাপ্টার কোথায় কোথায় কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা এই চ্যাপ্টার কোথায় কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, শুধুমাত্র এটুকু তোমরা থিওরি পড়ে মনে রাখো, তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন আসলেই তোমরা করতে পারবে। ঠিক আছে, শুরু করি তাহলে আজকে, শুরু করি তাহলে। কি মনে হচ্ছে শুরু করা যাবে আজকে, নাকি সব ঝিমিয়ে পড়েছো আগে, যে এক্সাম হবে কিনা সেই টেনশনে আগে সব ঝিমিয়ে পড়েছো? দেখো, এক্সাম আজ হোক কাল হোক দুদিন পরে হোক এক্সাম কিন্তু হবেই। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত নিজেকে সেইভাবে গড়ে তুলতে পারোনি যে এক্সামে ভালো একটা রেজাল্ট করতে পারবে, তো তাদের কাছে একটা খুবই ভালো সুযোগ যে হ্যাঁ তোমরা একটু ভালো করে পড়ে বা কোয়েশ্চেন প্র্যাকটিস করো, আরো বেশি কোয়েশ্চেন। যত বেশি ভালো কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু চ্যাপ্টার গুলো তোমাদের কাছে স্ট্রং হবে। ঠিক আছে, দেখো শুরু করি তাহলে। যারা আছো একবার ভিডিওটা তোমাদের কেউ থাকলে শেয়ার করে দেবে এবং একবার লাইক করে দেবে, যেন কেউ যদি দেখতে চায় তাহলে যেন দেখতে পারে। ঠিক আছে, দেখো শুরু করি তাহলে। আজকে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারে টোটাল আমরা 8টা টপিক, ছোট ছোট 8টা টপিক পড়বো। ঠিক আছে, চ্যাপ্টারটা খুবই ছোট, খুব বেশি বড় না, ছোট ছোট আমরা 8টা টপিক পড়বো এই গ্যাসের আচরণ চ্যাপ্টারে। গ্যাসের আচরণের মধ্যে কি তোমাদেরকে আমি যখন এর আগের দিনে চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে সাধারণত আমাদের পরিবেশে 3 ধরনের ম্যাটার থাকে বা 3 ধরনের বস্তু দেখতে পাওয়া যায়, যেগুলো হয় কঠিন পদার্থ হবে, হয় তরল পদার্থ হবে বা গ্যাসীয় পদার্থ হবে। ঠিক আছে,
তো আজকে আমরা পুরোটাই এই চ্যাপ্টারে আমরা পুরোটাই গ্যাসের সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? যে গ্যাস কি ধরনের হতে পারে, গ্যাসের ভর কিভাবে আমরা ওজন করব, বা গ্যাসের আয়তন কিভাবে মাপবো, গ্যাসের চাপ কিভাবে মাপবো, ঠিক আছে? তো পুরোটাই আমরা এই চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব। এই গ্যাসের যে আচরণ বা গ্যাসের যে প্রভাব, সেই গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা টোটাল 8টে টপিকে ভাগ করেছি। কি কি 8টা টপিক? প্রথমে আমরা পড়বো যে গ্যাসের চাপ বা গ্যাসের আয়তন, ঠিক আছে? যে গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন, কিভাবে আমরা গ্যাসের চাপ মাপতে পারি বা গ্যাসের আয়তন আমরা কিভাবে মাপতে পারি, ঠিক আছে? সেটা আমরা পড়বো। যে ফার্স্ট আমরা কি পড়বো, যে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন, যে গ্যাসের আয়তন কিভাবে মাপা হয় বা গ্যাসের চাপ কিভাবে মাপা হয়। সেকেন্ড আমরা পড়বো যে বয়েলসের সূত্র, সেকেন্ড আমরা পড়বো যে বয়েলের সূত্র। তারপর আমরা নেক্সট টপিক পড়বো হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে? চার্লসের সূত্র পড়ার পর আমরা এই চার্লসের সূত্রের উপর দুটো গাণিতিক রূপের উপর ভিত্তি করে পরম উষ্ণতা কি, পরম উষ্ণতা কি, সেই পরম উষ্ণতা একটি পড়বো। পরম উষ্ণতা এবং কেলভিন স্কেলে, যে এর আগের দিন তোমাদেরকে বলছিলাম যে চরম উষ্ণতা, ঠিক আছে, বা পরম উষ্ণতা বা স্পেসিফিক হিট, এগুলো কি, এগুলো কিন্তু আমি এর আগের দিনে তোমাদেরকে বুঝিয়েছি। আজকে পরম উষ্ণতাটা তোমাদেরকে, তো কি বললাম তোমাদেরকে, যে আজকে আমরা ফার্স্ট পড়বো হচ্ছে চাপের আয়তন, ঠিক আছে, চাপের আয়তন। তারপর আমরা পড়বো নেক্সট টপিক হচ্ছে বয়েলের সূত্র, ঠিক আছে? তারপরে আমরা তারপরের টপিক চার্লসের সূত্র পড়বো। এই চার্লসের সূত্রতে বললাম তোমাদেরকে যে চার্লসের সূত্র আমরা দেখবে দুটো গাণিতিক রূপ পড়বো, ঠিক আছে? এক হচ্ছে পরম উষ্ণতা দিয়ে পড়বো, আর হচ্ছে নর্মাল উষ্ণতা বা যেটা শূন্য উষ্ণতা বলা হয় বা পরম উষ্ণতা, সেটা দিয়ে একটা পড়বো, ঠিক আছে? তারপর আমরা পড়বো হচ্ছে যে বয়েল এবং চার্লসের যে সূত্র পড়বো সেটার সমন্বয়ে একটা সূত্র আমরা তৈরি করব। চার্লস এবং বয়েলের সূত্রকে আমরা একসঙ্গে যুক্ত করে একটা সমন্বয় সূত্র তৈরি করব। তারপর আমরা নেক্সট পড়বো অ্যাভোগাড্রো সূত্র এবং আদর্শ আদর্শ গ্যাসের সমীকরণ বা বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস কি, সেটা আমরা পড়বো, ঠিক আছে? টোটাল আজকে আমরা এই 8টা টপিক কভার করব, খুবই ছোট ছোট টপিক, ঠিক আছে? তো দেখো তাড়াতাড়ি, তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে বেশি টাইম লাগবে না, খুবই ছোট টপিক আছে এবং এই চ্যাপ্টারটাও তোমরা ছোট, যারা আগে পড়ে রেখেছো তারা সবাই জানো, ঠিক আছে? দেখো তাহলে ফার্স্ট আমরা বলছি চাপের আয়তন, ঠিক আছে, বা গ্যাসের চাপ আর হচ্ছে আয়তন। ফার্স্ট আমরা আজকে পড়বো হচ্ছে গ্যাসের চাপ এবং আয়তন। দেখো, তবে তোমরা সবাই জানো যে গ্যাস কোনো একটি, যদি গ্যাসের তুমি চাপ বা আয়তন পরিমাপ করতে যাও, ঠিক আছে, তাহলে তোমাকে সেটাকে কোনো একটা বর্তনী বা কোনো একটা পাত্রের মধ্যে রাখতে হবে। তুমি গ্যাসকে সম্পূর্ণ পরিবেশের মধ্যে রেখে ওটাকে মেজার করতে পারবে না। গ্যাসকে সবসময় কোনো একটা পাত্রের মধ্যে রেখে তার গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন তুমি মাপতে পারবে। তো ফার্স্ট হচ্ছে যে গ্যাসের চাপ বা গ্যাসের আয়তন বলতে কি বোঝায়, যে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন বলতে কি বোঝায়। তুমি কোনো একটি গ্যাসকে তুমি যে পাত্রে রাখবে, ধরো কোনো একটি গ্যাসকে আমি এই পাত্রে, বদ্ধ একটা পাত্র রেখেছি, এই বদ্ধ পাত্রের যে আয়তন সেটাই নিশ্চয়ই গ্যাসের আয়তন হয়ে যাবে, তোমরা সবাই জানো যে গ্যাস আর তরলের ক্ষেত্রে যে ওই গ্যাসকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন। যদি তোমাকে বলে দেয় যে 10 লিটারের একটি ড্রাম আছে বা 10 লিটারের একটি সিলিন্ডার নেওয়া হয়েছে, তাহলে ওর মধ্যে যে পরিমাণ গ্যাস রাখবে তার আয়তন কিন্তু 10 লিটারই হবে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি গ্যাসের আয়তন কোনো কোশ্চেনে যদি করার সময় এরকম হয় যে তোমাকে গ্যাসের আয়তন বলে দেয়নি, বলে দিয়েছে ওই পাত্রের আয়তন, তাহলে কিন্তু ওটা তোমাকে ধরে নিতে হবে যে পাত্রের আয়তন যেটা, সেটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন। এটা সবাই জানো নিশ্চয়ই, সবাই নিশ্চয়ই এটা জানো, কি জানো তো সবাই? বলো, যে গ্যাসের বা পাত্রের আয়তনটাই যে গ্যাসের আয়তন, এটা সবাই জানো, বলো। যারা যারা আছো লাইভে একবার তাড়াতাড়ি কমেন্ট করো যে হ্যাঁ জানো কি জানো না, ঠিক আছে? তাহলে তোমাদের কমেন্ট যদি দেখি বা তোমরা যদি বলো যে হ্যাঁ জানো, তাহলেই আমার আরো বেশি বলতে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে দেখো গ্যাসের চাপ কি, এবার বলছি যে গ্যাসের চাপ কি। গ্যাসের চাপ হচ্ছে, ধরো আমি এই পাত্রের মধ্যে ছোট ছোট গ্যাস বা গ্যাসের কণা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ছোট ছোট কণা আছে, এই পাত্রের মধ্যে কণা আছে। এবার আমি কি বললাম যে পাত্রের যে আয়তন সেটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন। তাহলে এই পাত্রের ওপর প্রতিটা গ্যাসের অণু, পাত্রের দেওয়ালে বলো বা পাত্রের ওপরে বলো, এই পাত্রের ওপর প্রতিটা অণু যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, প্রতিটা অণু বাইরে যাওয়ার জন্য বা নিজের একটা ফোর্স আছে, যারা ওই ফোর্সে চলাফেরা করছে, ঠিক আছে? তো প্রতিটা অণু ওই পাত্রের দেওয়ালে যে পরিমাণ যে পরিমাণ যে পরিমাণ আয়তন বা যে পরিমাণ ফোর্স, ঠিক আছে, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, ওই পরিমাণ ফোর্স নির্দিষ্ট একটি আয়তনে বা নির্দিষ্ট একটি এরিয়ার উপর যে আয়তন করবে, অ্যাপ্লাই করবে, সেটাকেই বলা হয় ওই ওই ক্ষেত্রের চাপ, ঠিক আছে? তোমাকে আমি এটা ভালো করে বোঝাই। দেখো, বললাম যে ধরো একটি এরিয়া আছে, পরিমাণ একটি এরিয়া আছে, নির্দিষ্ট একটা এরিয়া হচ্ছে
এই এরিয়ার ওপর নির্দিষ্ট লম্বভাবে যে বল প্রয়োগ করবে, ধরো এখানে একটা আমি কণা নিয়েছি, এই কণাটা এই এরিয়াটার ওপর এফ বল প্রয়োগ করছে নির্দিষ্ট লম্বভাবে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি কথাগুলোর দিকে একবার খেয়াল করো, যে আমি বলছি যে লম্বভাবে এই যে এরিয়া তোমাকে বললাম এই এরিয়াটার ওপর লম্বভাবে বল প্রয়োগ করছে, ঠিক আছে? সেরকম প্রতিটা কণায় নির্দিষ্ট একটা এরিয়ার ওপর লম্বভাবে বল প্রয়োগ করছে, ঠিক আছে? যে পরিমাণ বল বল প্রয়োগ করছে নির্দিষ্ট একটা এরিয়ার ক্ষেত্রে ওটাই হচ্ছে ওর প্রেসার। তাহলে প্রেসার কি বললাম, যে কোনো গ্যাসের প্রেসার কি? প্রেসার বললাম যে লম্বভাবে যে বল প্রয়োগ করছে নির্দিষ্ট একটি এরিয়ার উপরে, তাহলে কি প্রেসার ইজিক্যাল টু হয়ে গেল এফ বাই এ। বুঝতে পারলে সবাই? যে কোনো একটি কণা বা যে কোনো একটি গ্যাস তার ক্ষেত্রে নির্দিষ্ট একটি ক্ষেত্রের উপর যে পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করছে বা লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাকেই ওর প্রেসার বলা হয়। তাহলে আমরা প্রেসার ইজিক্যাল টু কি পেয়ে গেলাম? এফ বাই এ, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে তুমি বার করছো। এবার তোমাদেরকে আমি এর আগের দিন যখন তরল পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম যে প্রেসার ইজিক্যাল টু পি ইজিক্যাল টু এইচ রো জি এটাও পড়িয়েছিলাম, যে নির্দিষ্ট একটি হাইটের তরল আছে, কোন একটি নির্দিষ্ট হাইটে তরল, ওই তরলের ডেনসিটি ইনটু যে অভিকর্ষ ত্বরণ, সেই অভিকর্ষ ত্বরণ কিন্তু এটা পড়েছিলাম। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছিলাম, ঠিক আছে? যে প্রেসার ইজিক্যাল টু এইচ রো জি, ঠিক আছে? এটা সবাই বুঝতে পারলে? এবার দেখো যে প্রেসার যে আমরা মাপছি বা গ্যাসের যে প্রেসার মাপছি, সেই গ্যাসের প্রেসার যে আমরা মাপি সেটা একটা যন্ত্রের নাম হচ্ছে মনোমিটার। সাধারণত আমরা মনোমিটার দিয়ে ইনিশিয়ালি অবস্থায় বা নর্মাল অবস্থায় মনোমিটার যন্ত্রের দ্বারা প্রেসার মাপা হয়, কিন্তু মনোমিটারের থেকেও অনেক বেশি অ্যাডভান্স যন্ত্র আছে, ঠিক আছে, যেগুলো দিয়ে খুব সহজেই প্রেসার মাপা যায়। তো মনোমিটার দিয়ে আমার তোমাদের সিলেবাসে বা ক্লাস 10-এ খুব ইনিশিয়ালি ভাবে এটাই বলা হয়েছে যে গ্যাসের প্রেসার মাপা হয় মনোমিটার যন্ত্র দিয়ে। এই মনোমিটার যন্ত্রগুলো দুই প্রকারের হতে পারে, ঠিক আছে? এক বলেছে কি, যে খোলা মুখ আলা মনোমিটার যন্ত্র ম্যানোমিটার, আর দুই বলেছে হচ্ছে যে বদ্ধ মুখ আলা ম্যানোমিটার, ঠিক আছে? তো এখানে আমি একটা তোমাকে দেখে ম্যানোমিটারের যে কার্যপ্রণালীটা সেটা বোঝানো বা সেটা দেখানোর জন্য তোমাকে বলেছি যে ম্যানোমিটারের কার্যপ্রণালী কি রকমের হয়। যে ধরো এখানে কোনো একটা গ্যাস রাখা হয়েছে, সেই গ্যাসটা লিকুইডের উপর, যে লিকুইড আছে বা জল বলো বা পারদ বলো, সেই লিকুইডের উপর কোনো একটা পরিমাণ চাপ প্রয়োগ করছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে অ্যাটোমস্ফিরিক যে প্রেসার আছে সেই প্রেসার একটা চাপ প্রয়োগ করছে, ঠিক আছে? তো অ্যাটোমস্ফিরিক প্রেসারে ওকে চাপ প্রয়োগ করে এই গ্যাসটিকে উপরের দিকে তুলে রেখেছে এবং আরো যেন না উঠে যায় সেই গ্যাসটা কিন্তু এই যে মনোমিটারের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসটা প্রয়োগ করে রেখেছে, ঠিক আছে? তো এখানে তুমি লিখতে পারো এরকম ভাবে যে মনোমিটারে যে গ্যাসের চাপ বা গ্যাসের প্রেসার সেটা হচ্ছে যে অ্যাটোমস্ফিরিক প্রেসার প্লাস যে পরিমাণ হাইট উঠেছে এইচ রো জি, ঠিক আছে? এটা তুমি লিখতে পারো মনোমেট্রির ক্ষেত্রে, যে যে পরিমাণ গ্যাস বা গ্যাসটা যে প্রেসারটা অ্যাপ্লাই করছে আর অ্যাটোমস্ফিরিক যে প্রেসার আছে, অ্যাটোমস্ফিরিক বা ফাঁকা পরিবেশের যে প্রেসার আছে সেই প্রেসারের সঙ্গে ওই যে লিকুইডের উপর যে প্রেসারটা প্রয়োগ করছে সেই প্রেসারের সঙ্গে সমান, ঠিক আছে? এইচ রো জি এটা বলেছি তোমাকে লিকুইডের প্রেসারের সঙ্গে সমান, কারণ এখানে এই সেম পয়েন্টে আমরা যদি প্রেসার মাপি তাহলে এখানে যে প্রেসারটা হবে সেটা হচ্ছে ওই এইচ রোজির সঙ্গে সমান হবে, এইচ হাইটে গিয়ে এইচ রোজির সঙ্গে সমান হবে, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? মনোমিটারের কার্যপ্রণালীটা কি? মনোমিটারের কার্যপ্রণালীটা এভাবেই করে যে মনোমিটারের মধ্যে কোনো একটা গ্যাস রাখা হয়, ওই গ্যাসটা যে অ্যাটমসফেরিক প্রেসারের উপর ইয়ে করে, মানে অ্যাটমসফেরিক প্রেসারের থেকে কমও হতে পারে বেশিও হতে পারে, যে পরিমাণ এক্সট্রা প্রেসার লাগাবে ওই পরিমাণ এক্সট্রা প্রেসারটা এই ওয়াটারটাকে ডেফিলেশন করবে, ঠিক আছে? যে ওয়াটারের স্তম্ভটাকে বাড়াবে বা ওয়াটারের স্তম্ভটাকে কমাবে, যে পরিমাণ হাইট কমাচ্ছে বা বাড়াচ্ছে তার উপর ভিত্তি করে তুমি এইচ রোজি লিখবে। যদি এখানে ওয়াটার রাখো তাহলে ওয়াটারের ক্ষেত্রে তার ঘনত্ব, যদি তুমি পারদ রাখো তো পারদের ক্ষেত্রে তার ঘনত্ব, যত হাইট উঠবে বা কমবে তার হচ্ছে এইচ, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, আর এটা বলে দিচ্ছি হচ্ছে গ্যাসের প্রেসার, যে পরিমাণ গ্যাস লাগাবে। বুঝতে পারলে সবাই? সবাই কি বোঝা গেল? দেখো এবার বলো যে অ্যাটমসফেরিক প্রেসার, আমি যে এই যে অ্যাটমসফেরিক প্রেসার বলছি বা তোমরা সাধারণত 1 ইউনিট প্রেসার বলে থাকো বা 1 ATM বলে থাকো, এই এটিএম বা অ্যাটমসফেরিক প্রেসারটা কি? এটাকেই বলা হয় এক প্রকারের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। যেমন আমরা তোমাদেরকে বলেছিলাম যে কোনো ক্ষেত্রে পরিমাপ করার জন্য তার নির্দিষ্ট একটি ইউনিট ধরে নেওয়া হয়, যে নির্দিষ্ট একটি ইউনিট বা নির্দিষ্ট একটি পরিমাণ ধরে নেওয়া হয়, যেমন 1 কেজি। 1 কেজি নির্দিষ্ট তুমি যদি ধরো তাহলে যে কোনো এলাকায় বা যাও বা যেখানেই যাও ওই 1 কেজির পরিমাণ বা 1 কেজির ভর কিন্তু সমান, ঠিক আছে? সেরকম এই গ্যাসের যে চাপ মাপবে নিশ্চয়ই তারও একটা নির্দিষ্ট ইউনিট থাকবে, তারও একটা নির্দিষ্ট আয়তন থাকবে, যে কি করে তুমি ওটাকে পরিমাপ করছো বা কি করে ওটাকে মান দিচ্ছ। তা আমরা যে এক এটিএম কথাটা ইউজ করি, এটিএম অ্যাটমসফেরিক যে প্রেসারটা ইউজ করি,
সেটাকেই আমরা সাধারণত প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে ধরে রাখি। যে বায়ুমণ্ডলের যে প্রমাণ একটা চাপ, যে বায়ুমণ্ডলের যে একটা নির্দিষ্ট চাপ বা সাধারণ যে বায়ুমণ্ডলের চাপ, সেটাকেই আমরা এটিএম নাম দিয়ে রেখেছি। যে বায়ুমণ্ডলের সঙ্গে তুলনা করে আমরা বাকি প্রেসার গুলো মাপবো। যে বায়ুমণ্ডলটাকে আমরা 1 ধরে নিব বা ওটাকে ইউনিট ধরে নিব। বাকি যে চাপগুলো থাকবে, ঠিক আছে? তার তুলনায় কম হোক, তার তুলনায় বেশি হোক, সেটাকে আমরা তখন তার উপর ভিত্তি করে মাপবো। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কিভাবে আমরা নির্দিষ্ট করেছি? বলছে দেখো যে 0 ডিগ্রি উষ্ণতায় 0 ডিগ্রি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি পারদস্তম্ভের সমান যে চাপ প্রয়োগ করে, সেটাকেই আমরা বায়ুমণ্ডলের চাপ বলি। সেটাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলি। ঠিক আছে? দেখো বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে যখন তুমি পরিমাপ করছো, সেই পরিমাপের যে প্রসেসটা তুমি ইউজ করছো, যে কোন অবস্থায় তুমি ওকে পরিমাপ করছো এবং 1 ইউনিট নাম দিয়ে রেখেছো বা 1 এটিএম নাম দিয়ে রেখেছো, সেটাই হচ্ছে ওর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ওই যে অবস্থাটা, সেই অবস্থাটাই বলেছে যে তোমাকে 0 ডিগ্রি উষ্ণতায় তোমাকে মাপতে হবে, 45 ডিগ্রি অক্ষাংশে মাপতে হবে, আর সমুদ্র পৃষ্ঠ থেকে 76 সেমি উঁচু পারদস্তম্ভে গিয়ে মাপতে হবে। তাহলে তুমি যে প্রেসারটা পাবে সেটাকেই আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমোস্ফিয়ার বা 1 এটিএম নাম দিয়ে রেখেছি। ঠিক আছে? বুঝতে পারলে? দেখো প্রমাণ বায়ুমণ্ডলের চাপটাই হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটি ইউনিট ওটাকে ধরে নিয়েছি। আর ওই প্রমাণ বায়ুমণ্ডলে ধরে নেওয়ার সাপেক্ষে তুমি কোন টাইম বা কখন তুমি মেজর করছো ওটাকে, তার উপর নির্ভর করে কিন্তু এগুলো একটা মেজারমেন্টের অবস্থা। ঠিক আছে? যে 0 ডিগ্রি উষ্ণতায় তুমি মাপবে, 45 ডিগ্রি অক্ষাংশে গিয়ে মাপবে, আর হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 76 সেমি পারদস্তম্ভের উপরে গিয়ে মাপবে। ঠিক আছে? 76 সেমি পারদস্তম্ভের উপরে। তাহলে তুমি যে চাপটা পাবে, যে পরিমাণ চাপ পাবে, সেটাকেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমোস্ফিয়ার আমরা নাম দিয়ে রাখি বা নাম দিয়ে রেখেছি। ঠিক আছে? বুঝতে পারলে সবাই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ? তাহলে এখানে আমি তোমাদেরকে দুটো জিনিস বললাম। ঠিক আছে? এক হচ্ছে গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন। ঠিক আছে? যে গ্যাসের আয়তন কি? যে পাত্রের যে পাত্রে তুমি রেখেছো, তার আয়তনটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন, এবং ওই পাত্রে যে পরিমাণ বল, যে একক ক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োগ করছে, সেটাই হচ্ছে ওর চাপ। তাহলে P = কি বললাম? F/A। F হচ্ছে ফোর্স, A হচ্ছে একক এরিয়া। সবাই বোঝা গেল এটা? এতদূর সবাই বুঝতে পারলে? দেখো, তারপর নেক্সট দেখো। নেক্সট হচ্ছে যে আমরা যে চাপের চাপ আর আয়তন পড়ছি, নিশ্চয়ই এই চাপ আর আয়তনের ইউনিট আর ডাইমেনশন কিছু আছে। ইউনিট ডাইমেনশন কিছু আছে, মানে হচ্ছে একক বা চাপ আয়তন বা আমরা একক পড়বো কি করে। ঠিক আছে? তাহলে আমরা যখন প্রেসার পড়ছি, ঠিক আছে, এর নিশ্চয়ই ইউনিটও আছে, ডাইমেনশনও আছে কিছু, বা কিছু ডাইমেনশনও আছে। ডাইমেনশনটা তোমাদেরকে আমি সবাইকে বার করা শিখিয়েছি, যে ডাইমেনশন কিভাবে বার করবে। যে ফোর্স যে ফোর্স আপন P = ফোর্স আপন এরিয়া রেখেছি। এই ফোর্স আপন এরিয়ার যদি তুমি ডাইমেনশন লিখো, তাহলে তুমি প্রেসারের ডাইমেনশন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা সবাই নিজে বাড়িতে করে নেবে, বা এর আগের দিন আমরা বলে রেখেছিলাম যে করে কমেন্টে জানাবে, তাহলে তোমাদেরও কি হবে, একটা রিভিশন হয়ে থাকবে। ঠিক আছে? তো এবার দেখো ইউনিট কি? ইউনিটও ঠিক তাই এরকম, যে আমরা ফোর্সের ইউনিট লিখবো বাই এরিয়ার ইউনিট লিখবো। তাহলে যখন তুমি সিজিএস এর ইউনিট লিখবে, তখন বলো যে ফোর্সের ইউনিট কত, সিজিএস এ ফোর্সের ইউনিট কত। ফোর্সের ইউনিট সিজিএস এ কি বলা হয়? ফোর্সের ইউনিটকে নিশ্চয়ই ডাইন বলা হয়। ঠিক আছে? আর এরিয়ার ইউনিট হচ্ছে সেমি বা সেমি স্কয়ার, কারণ লেন্থের হচ্ছে সেমি, তুমি সিজিএস এ বলো, আর এরিয়ার হচ্ছে সেমি স্কয়ার। তাহলে কি হয়ে গেল? ডাইন পার সেমি স্কয়ার। এটা হচ্ছে সিজিএস একক প্রেসারের। ঠিক এভাবেই তুমি যদি এসআই একক বলো, তাহলে এসআই একক কি হয়ে যাবে? নিউটন পার মিটার স্কয়ার। বলের একক হচ্ছে নিউটন, আর মিটার হচ্ছে তোমার এরিয়ার একক মিটার স্কয়ার, এরিয়ার একক। ঠিক আছে? সবাই বুঝতে পারলে? এই যে নিউটন পার মিটার স্কয়ার, এই নিউটন পার মিটার স্কয়ারটাকেই সাধারণত পাস্কেল বলা হয়। ঠিক আছে? সাধারণত পাস্কেল বলা হয়। তোমাদের সিলেবাসে 1 নিউটন পার মিটার স্কয়ার ইজিক্যাল টু 1 পাস্কেলই ধরে নেওয়া হয়। ঠিক আছে? কিন্তু এটা 1 পাস্কেল হয় না, 1.013 হয়। ঠিক আছে? 1.013, কিন্তু ওটাকে সামান্যভাবে 1 পাস্কেলই ধরে নেওয়া হয়, যে 1 নিউটন মিটার স্কয়ার ইজিক্যাল টু 1 পাস্কেল। ঠিক আছে? এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারলে? এবার দেখো, তোমাদেরকে যে আমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বললাম, যে প্রেসারের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 এটিএম। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তোমাকে আমি বললাম 1 এটিএম। ঠিক আছে? 1 এটিএম বললাম। এবার আমি যে এই যে সিজিএস আর এসআই এককগুলো পড়লাম, তাহলে 1 এটিএম থেকে
আমি এই সিজিএস আর এসআই এককে কি করে নিয়ে যাব, বা কি করে আমি যখন মান লিখবো তখন লিখতে পারবো? তাহলে তোমাকে এটা জেনে রাখতে হবে যে এক এটিএম থেকে তুমি কি করে পাস্কালে নিয়ে যাবে, আর এক এটিএম থেকে কি করে তুমি আলাদা আলাদা এককে তুমি বার করতে পারবে। একটু কেউ কেউ বলতে পারবে যে এক এটিএম সমান কত পাস্কাল হয়? এক এটিএম সমান কত পাস্কাল হয়, কেউ বলতে পারবে? বলো। তোমরা কিন্তু সবাই এখানে যারা আছো বা যারা ভিডিও দেখছো, ক্লাস করছো, তারা কিন্তু সবাই এর আগে এই চ্যাপ্টার পড়েছো, বা অলরেডি তোমরা অনেক টেস্ট দিয়েছো, কোশ্চেন করেছো। তো একবার বলো দেখি এক এটিএম সমান কত পাস্কাল? বলো, এক এটিএম সমান কত পাস্কাল বলো? যে এক এটিএম সমান, বা এক যে অ্যাটমসফেরিক প্রেসার বললাম সেটা সমান কত পাস্কাল, বা এসআই এককে কত পাস্কাল বলো? এটিএম থেকে আমি পাস্কালে নিয়ে যাচ্ছি, বলো তাড়াতাড়ি বলো, দেখি কে কে পারো। বলো এক এটিএম সমান কত পাস্কাল বলো? প্রণমী বলছো, ঠিক আছে, 1013-25। তারপর আর কেউ? আর কেউ বলো। দেখো, এক এটিএম সমান তুমি 1.013, যেটা তোমাকে বললাম যে নিউটন আর পাস্কালের মধ্যে এইটুকটা পার্থক্য হয়, কিন্তু আমরা ওটা সাধারণত নিউটন থেকে পাস্কালটাকে আমরা এক ধরে নিই, ইন্টু 10⁵, ইন্টু 10⁵ পাস্কাল। আমি এখানে 10⁵ কেন লিখলাম বলো তো? 10⁵ আমি কেন লিখলাম, এটা আলাদা করে কেন লিখলাম, তার এই যে তুমি মানটা নিয়েছো 1.013 ইন্টু 10⁵, এই 1.013টাকে তুমি ক্যালকুলেশন করার সময় ওয়ান ধরে নিবে, ক্যালকুলেশন করার সময় তুমি এক ধরে নিবে। তাহলে কি হবে, যে তুমি এটিএম থেকে যখন পাস্কালে ক্যালকুলেশন করবে তখন কিন্তু তোমার ক্যালকুলেশনটা খুব সহজ হবে, ঠিক আছে। কিন্তু এক্সাক্ট যদি তোমাকে কেউ মান জিজ্ঞেস করে যে এক এটিএম সমান কত পাস্কাল, তাহলে তুমি বলবে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, ঠিক আছে, 10⁵ পাস্কাল। এবং এই এটিএম ছাড়াও আমরা আরো একক দেখতে পাই, যেগুলো হচ্ছে এমএমএইচজি, ঠিক আছে, যে পারদ স্তম্ভের সঙ্গে যদি ইয়ে করো তুমি তুলনা করে, তাহলে হচ্ছে 76 সেমি এক এটিএম সমান 76 সেমি পারদ স্তম্ভের সমান, ঠিক আছে, 76 সেমি। সেমি থেকে যদি তুমি এমএম ইয়েতে মিলিমিটারে নিয়ে যাও, তাহলে 660 mm/Hg, ঠিক আছে। আর এই যে 660 mm/Hg বলছো, এই 660 mm/Hg টাকে টর বলা হয়, বা mm/Hg টাকে টর বলা হয়, ঠিক আছে, mm/Hg টাকে টর বলা হয়। তো এই যে এই এককগুলো যখন ক্যালকুলেশন করবে তখন কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে সেমিতে দেওয়া আছে নাকি এমএম এ দেওয়া আছে নাকি এটিএম বা পাস্কালে দেওয়া আছে। যখন ম্যাথ করবে তখন কিন্তু এই এককগুলো অবশ্যই খেয়াল করবে, ঠিক আছে। তোমাকে কি বললাম যে 760, যেটা 760 mm/Hg ওটাকেই টর বলা হয়, বা 760 টর, ঠিক আছে, বুঝতে পারলে সবাই? এবার দেখো ভলিউমের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে ভলিউম হচ্ছে সেমি কিউব আর হচ্ছে মিটার কিউব, আর হচ্ছে মিটার কিউব, সেমি কিউব আর হচ্ছে মিটার কিউব, ঠিক আছে। তাহলে এক সেমি কিউব বা 1 লিটার সমান আমরা কত লিখতে পারি? 1000 সেমি কিউব। এগুলো নিশ্চয়ই জানো। দেখো, এগুলো তোমরা সবাই কিন্তু আগে ক্লাসে ছোটতে বা আগে সবাই পড়ে রেখেছো, ঠিক আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি যে যখন ক্যালকুলেশন করবে তখন এগুলো একটু খেয়াল রাখবে, তাহলেই হবে যে 1 লিটার সমান 1000 সেমি কিউব, বা 1 মিটার থেকে তুমি যখন সেমিতে যাবে তখন মিটার থেকে সেমিতে 1000 গুণ করবে, ইন্টু 10⁻³ গুণ করবে, যেহেতু কিউব করেছো তাহলে 10⁻6, যে 1 সেমি কিউব ইজিক্যাল টু, বা 1 মিটার কিউব ইজিক্যাল টু 10⁻6 সেমি কিউব, ঠিক আছে। এভাবে ক্যালকুলেশন গুলো করে নেবে, ঠিক আছে সবাই, বুঝে গেল? তাহলে প্রেসারের ইউনিট আর ডাইমেনশন ইউনিটটা তোমরা ফোর্সের ইউনিট বা এরিয়ার ইউনিট করে নেবে, তাহলে হয়ে যাবে। কেমন করে করবে এর আগে যে আমি তোমাদেরকে সবকিছু শিখিয়েছি, বা এর আগের ক্লাসে তোমাদেরকে সবাইকে বলেছি, বুঝে গেল সবার? ইউনিট আর ডাইমেনশন গুলো সবাই বুঝতে পারলে? প্রেসার আর আয়তনের এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারলে? দেখো, আজকে খুবই ছোট্ট টপিক, তাই আমি ধীরে ধীরে বলছি, ঠিক আছে, যে ছোট ছোট করে তোমাদেরকে বেশি করে বুঝিয়ে দিচ্ছি, যে যদি কোনো কোশ্চেন আসে এখান থেকে, আসলে তোমাদের একটা ম্যাথমেটিক্যালি কোশ্চেন আসবে, ঠিক আছে, আর কোশ্চেন খুবই সহজ হবে এখান থেকে কোনো কঠিন কোশ্চেন আসে না, খুবই সহজ কোশ্চেনই আসে। তো দেখো, দেখো, নেক্সট বলছি হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র কি? বয়েলের সূত্রে ফার্স্ট তুমি মনে রাখবে, যখন তুমি বয়েলের সূত্র মনে রাখছো, ফার্স্ট তুমি মনে রাখবে যে বয়েলের সূত্রে টেম্পারেচার আর ভলিউম সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। বয়েলের সূত্রে ফার্স্ট এটা মনে রাখবে, টেম্পারেচার আর ভলিউম, উষ্ণতা আর ভলিউম আয়তন
উষ্ণতা আর আয়তন সব সময় কনস্ট্যান্ট থাকবে বয়েলের সূত্রের ক্ষেত্রে। তোমাদেরকে ক্লাস 10 এ যদি কেউ থাকো তো তোমাদের ডাইরেক্ট এরকমও কোশ্চেন পড়ে যে বয়েলের সূত্রে কোন দুটো টার্ম বা কোন দুটো ওদের অবস্থা কনস্ট্যান্ট থাকে, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে উষ্ণতা আর হচ্ছে আয়তন, এটা হচ্ছে বয়েলের সূত্রের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। তো বয়েলের সূত্র কি বলছে দেখো, যে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওর চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়, ওর চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। যে যত পরিমাণ তুমি চাপ দেবে, যদি তুমি চাপ বাড়াও তাহলে হচ্ছে ওর আয়তন কমবে। তুমি এটা খুব সাধারণ ভাবেই বলতে পারবে যে কোনো একটা পাত্রে বা কোনো একটা অবস্থায় যদি তুমি গ্যাসকে নাও, ওই গ্যাসে যদি তুমি চাপ বাড়াও, ওই গ্যাসে যদি তুমি চাপ বাড়াও তাহলে হচ্ছে ওর আয়তন কমবে। ঠিক আছে, দেখো তোমাকে সব থেকে বেশি তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে বেলুনের ক্ষেত্রে। যে যদি তুমি একটা বেলুনের মধ্যে যে কোনো একটা গ্যাস লোড করো, ঠিক আছে, তাহলে ওই বেলুনটাকে যদি তুমি হাত দিয়ে যদি চাপো তাহলেই নিশ্চয়ই বেলুনটা চুপসে যাবে, বেলুনটা চুপসে যাবে, ওর আয়তন কমবে। ঠিক আছে, তো এটাই বলেছে বয়েলের সূত্রে। কি বলেছে, যে যদি তুমি নির্দিষ্ট উষ্ণতা এবং ওর আয়তনের পরিবর্তন না করো, যদি তুমি নির্দিষ্ট উষ্ণতা এবং আয়তনের পরিবর্তন না করো তাহলে ওই গ্যাসের চাপ ওর আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, বুঝা গেল সবারই, ওর আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। যেমন যে তুমি যখন চাপ বাড়াবে তখন ওর আয়তনটা কমে যাবে। ঠিক আছে, যখন তুমি চাপ বাড়াবে তখন ওর আয়তনটা কমে যাবে। বুঝা গেল? দেখো স্থির গাণিতিক রূপ কি বলে, যদি স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ ভি হয় আর যদি ওর চাপ যদি পি হয়, চাপ পি আর হচ্ছে আয়তন পি, তাহলে ভি ভেরিজিয়াস 1/p হবে বা ভি ব্যস্তানুপাতিক 1/p। যে যত বেশি তুমি চাপ বাড়াবে তত আর ভলিউম কমবে। এখানে তোমাকে একটা সুন্দর ছবি দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, যে দেখো যে প্রথমে 5 কেজি চাপ ছিল, 5 কেজি ফোর্স বা 5 কেজি হচ্ছে ওয়েট ছিল। ঠিক আছে, নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি এরিয়ার উপর দিচ্ছে, ওটাই হচ্ছে আর প্রেসার। প্রেসার যখন 5 কেজি ছিল, এবার যখন আমি আরো 5 কেজি দিলাম, যখন আমি আরো 5 কেজি প্রেসার বাড়ালাম, তখন দেখো ওর আয়তন কমে গেছে, তখন ওর আয়তনটা কমে গেছে, যখন প্রেসার বাড়লো তখন ওর আয়তনটা কমে গেছে। ঠিক আছে, বুঝতে পারলে সবাই, ওর আয়তনটা কমে গেছে। তাহলে এখান থেকে দেখো আমি যদি এর সমানুপাতিকটা সরাই তাহলে আমি এরকম লিখতে পারি যে ভি ইজিক্যাল টু কে 1/p। কে হচ্ছে একটি কনস্ট্যান্ট নিয়েছি আমি, জাস্ট একটা কনস্ট্যান্ট, যে সমানুপাতিক ধ্রুবক। সবাই জানো যে যদি তুমি সমানুপাতিককে সরাতে চাও তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখো এরকমও করতে পারি, এটাকে যদি পিটাকে ওইদিকে গুণ করি তাহলে এরকম হবে যে পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বয়েলের গাণিতিক রূপ, যে পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এটাই হচ্ছে বয়েলের গাণিতিক রূপ। ঠিক আছে, যে প্রেসার ইনটু ভলিউম ইজিক্যাল টু কনস্ট্যান্ট, প্রেসার ইনটু ভলিউম ইজিক্যাল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো যখন তুমি পিভি লিখছো, যদি আমি কোনো আলাদা আলাদা মানে আলাদা আলাদা পাত্রের ক্ষেত্রে বলি, যে কোন ধরো দুটো আলাদা আলাদা পাত্র বলেছি, ঠিক আছে, যেটাতে একটাতে পি1 একটাতে ভি1, আরো আলাদা পাত্র বলেছি, একটাতে হচ্ছে পি2 একটাতে হচ্ছে ভি2। ঠিক আছে, তাহলে আমি এরকম লিখতে পারি, যেহেতু পিভির গুণফল কনস্ট্যান্ট, তাহলে এরকম বলতে পারো দেখো যে পি1 ভি1 ইজিক্যাল টু পি2 ভি2। যেহেতু এটার ক্ষেত্রেও কনস্ট্যান্ট হবে, এটার ক্ষেত্রেও কনস্ট্যান্ট হবে এদের গুণফল। তাহলে আমি এরা দুটো যখন আলাদা করে দুটো তুমি বর্তনী বা দুটো তুমি পাত্রের ক্ষেত্রে যখন আলাদা বার করবে, তখন পি1 ভি1 আর পি2 ভি2, যখন পি1 ভি1 পি2 ভি2 করে তুমি বের করবে, যে প্রথম পাত্রে ছিল বা প্রথম অবস্থায় ছিল পি প্রেসার, দ্বিতীয় অবস্থায় হলো ওর প্রেসার হচ্ছে বেড়ে বেড়ে গিয়ে বা কমে গিয়ে হলো প্রেসার পি2। প্রথমে আর ইনিশিয়াল ভলিউম ছিল ভি1 আর ফাইনাল ভলিউম হয়ে গেল ভি2। দুটো আলাদা আলাদা পাত্রের ক্ষেত্রে বা আলাদা আলাদা কন্ডিশনের ক্ষেত্রে ম্যাথ করার সময় তোমরা এটা ইউজ করবে। ঠিক আছে, তাহলে এটা কি করে লিখলে বুঝতে পারলে, যে আমরা এখানে পেলাম কি পি ইন্টু ভি হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু পি ইন্টু ভি কনস্ট্যান্ট তাহলে তুমি দুটো আলাদা আলাদা কন্ডিশনের ক্ষেত্রে বা দুটো আলাদা আলাদা অবস্থায় তুমি দুটো কনস্ট্যান্টকে ইকুয়াল টু করতে পারবে, কারণ কনস্ট্যান্ট দুটোর ক্ষেত্রেই কনস্ট্যান্ট হচ্ছে সমান। বুঝা গেল এতদূর পর্যন্ত বুঝতে পারলে? তাহলে চার্লসের সূত্রে বয়েলের সূত্রে আমরা কি পড়লাম, এক হচ্ছে ভলিউম প্রেসারের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর এদের সময় হচ্ছে তোমার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন নিতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন নিতে হবে, আর হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা নিতে হবে। দেখো এখানে ভি না, এখানে ডব্লু, এটা ভুল লিখেছে, এটা ভর হবে। ঠিক আছে, নির্দিষ্ট ভর হবে, নির্দিষ্ট ভরের গ্যাস হবে, ভলিউম না। ভলিউম তো তোমার প্রেসার বাড়ানোর ক্ষেত্রে ভলিউম কমবে। নির্দিষ্ট ভর আর হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, কনস্ট্যান্ট। বুঝতে পারলে সবাই? দেখো এখানে লিখেই দিয়েছে নির্দিষ্ট ভর আর নির্দিষ্ট উষ্ণতা বা স্থির উষ্ণতায়। এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারলে? চার্লসের সূত্র তোমরা প্র্যাকটিক্যাল লাইফে সবাই জানো, সবাই দেখেছো, সবাই ইউজ করো। ঠিক আছে, যে কি, যে তুমি যদি কোনো একটা গ্যাসের চাপ বাড়াও তাহলে ওর আয়তন কমে যাবে।
যদি চাপ বাড়াও তাহলে ওর আয়তন কমবে। তার মানে কি ওর একে অপরের সঙ্গে প্রেসার আর ভলিউম একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তারপর নেক্সট দেখো, এই যে আমরা বয়েলের সূত্র পড়ছি, ঠিক আছে? বয়েলের সূত্র পড়ছি। এই ভি ভার্সেস ভি আমরা গ্রাফ একটা অঙ্কন করব। বুঝা গেল? কি বললাম? যে পি ভার্সেস ভি আমরা একটা অঙ্কন করব, গ্রাফ অঙ্কন করব। তো আমি ওয়াই অক্ষে নিয়েছি পি আর এক্স অক্ষে নিয়েছে হচ্ছে ভি। এক্স অক্ষে নিয়েছে হচ্ছে ভি। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি ভেরিজাস পি হচ্ছে ব্যস্তানুপাতিক আছে। ব্যস্তানুপাতিক আছে। তাহলে তোমরা কি বলতে পারবে যদি একটার সঙ্গে আরেকটা ব্যস্তানুপাতিক সঙ্গে যদি এক্স অক্ষর সঙ্গে ওয়াই অক্ষ ব্যস্তানুপাতিকে থাকে তাহলে কি রকম গ্রাফ হয়? কি রকম গ্রাফ হয় কেউ বলতে পারবে? কি রকম গ্রাফ হয়? যদি এক্স সঙ্গে সঙ্গে ওয়াই অক্ষ, দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষ ব্যস্ত অনুপাতিক আছে। যখনই কোনো ব্যস্ত অনুপাতিক থাকবে, যখনই কোনো ব্যস্ত অনুপাতিক থাকবে, তো গ্রাফ সবসময় কার্ভ হবে। গ্রাফ সবসময় কার্ভ হবে, এরকম কার্ভ হবে গ্রাফ যখন ব্যস্ত অনুপাতিক হারে চেঞ্জ হবে। ঠিক আছে? যখন একটার সাপেক্ষে আরেকটা ব্যস্ত অনুপাতিক হারে চেঞ্জ হবে তখন গ্রাফ সবসময় কার্ভ হবে। তো এটা হচ্ছে পি আর ভি এর গ্রাফ, কারণ পি আর ভি নিজেদের মধ্যে ব্যস্ত অনুপাতিক হারে অবস্থান করছে। ঠিক আছে? বুঝে গেল? পি আর ভি এর গ্রাফ বুঝতে পারলে কেন আমি কার্ভ করলাম বা কেন কার্ভের মতো করলাম, কারণ পি আর ভি হচ্ছে একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার দেখো তোমাকে ধরো এখানে বললো যে তিনটে এরকম আলাদা আলাদা কার্ভ আছে, তিনটে আলাদা আলাদা কার্ভ আছে এবং তোমাকে বলে দিয়েছে যে প্রথম কার্ভের টেম্পারেচার হচ্ছে T1, দ্বিতীয় কার্ভে বলে দিয়েছে T2, তৃতীয় কার্ভে বলে দিয়েছে T3। তাহলে কি কেউ বলতে পারবে যে এখানে T1, T3 আর T3 যে টেম্পারেচার তোমাকে বললাম এই টেম্পারেচারের চেঞ্জ কেমন হবে, যে কোনটা টেম্পারেচার বেশি আর কোনটা টেম্পারেচার কম? কেউ বলতে পারবে? যে আমি তোমাকে বললাম যে পিভি গ্রাফের ক্ষেত্রে যে তোমাকে বললাম তিনটে কার্ভ দিয়ে নিয়েছে, যেটাতে প্রথমে বলেছে একটাতে হচ্ছে T1, একটাতে হচ্ছে T2 আর একটাতে হচ্ছে T3। ঠিক আছে? সমাপরিবর্ত বা কার্ভ। ঠিক আছে? T3। তোমাকে বলো যে এই T1, T2, T3 টেম্পারেচারের মধ্যে কোনটার টেম্পারেচার বেশি এবং কোনটার টেম্পারেচার কম? কেউ কি এখানে বলতে পারবে এই গ্রাফটার মধ্যে যে কোনটার টেম্পারেচার বেশি আর কোনটার টেম্পারেচার কম? তিনটে গ্রাফ দিয়ে দিয়েছি, 1, 2, 3। এই তিনটের মধ্যে কার টেম্পারেচার বেশি কার টেম্পারেচার কম বলতে পারবে কেউ? T3 সব থেকে বেশি, T1 সব থেকে কম। হুম, আর কেউ? হ্যাঁ, ঠিক আছে, যারা যারা বলছো ঠিকই বলেছো যে হ্যাঁ কি যে T1 দেখো এখানে যেহেতু এর এরিয়ার উপর নির্ভর করে টেম্পারেচারটা করা হয়। ঠিক আছে? যে যতটা পরিমাণ পি আর ভি এর এরিয়া উৎপন্ন হবে ওই গ্রাফ ততটাই হচ্ছে ওর টেম্পারেচারের পরিমাণ। ঠিক আছে? তো এখানে দেখো প্রথম গ্রাফ, দ্বিতীয় গ্রাফ, তৃতীয় গ্রাফ আস্তে আস্তে এরিয়া বাড়তে থাকছে, ওদের মধ্যে পি আর ভি এর এরিয়া বাড়তে থাকছে। আর টেম্পারেচারের ক্ষেত্রেও তুমি বলতে পারো যে ওদের টেম্পারেচার গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। যত বেশি ওপরে গ্রাফ নেওয়া হবে তত ওদের টেম্পারেচার বেশি হবে। ঠিক আছে? তো এই গ্রাফে দুটো তোমাদের কোশ্চেন পড়তে পারে, যে যদি বয়েলের সূত্রে বলে দেয় বা তোমাকে পি ভেরিজাস 1/v বলে দিল, যে বললো যে পি আর ভি এর গ্রাফ কি হবে, তাহলে তুমি বলবে সমপরাবৃত্ত বা কার্ভের গ্রাফ হবে, বা তোমাকে ছবি দিয়েও পড়তে পারে। আর যদি বলে দেয় এই গ্রাফের মধ্যে একটা গ্রাফের মধ্যে আলাদা আলাদা টেম্পারেচার তোমাকে বলে দিয়েছে, যে বললো কোনটা কম কোনটা বেশি, তাহলে তুমি সেটাও বলতে পারবে যে যত বেশি নিচে হবে তত বেশি ওর টেম্পারেচার কম হবে এবং যত উপরে উঠতে থাকবে ওর টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার দেখো তোমাকে আমি বললাম যে পিভি ভার্সেস পি। ঠিক আছে? যে পিভি ভার্সেস পি। তো আমি কি করেছি এখানে দেখো যে পিভিটাকে যেহেতু কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে? পিভি যেহেতু কনস্ট্যান্ট ছিল, পিভি ইকুয়াল টু কে। তাহলে তুমি কি বলতে পারো যে এটা যদি আমি ওয়াই অ্যাক্সিসে নিয়ে নিই তাহলে এক্স অ্যাক্সিস কনস্ট্যান্ট থাকবে, এক্স অ্যাক্সিস কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? যে যদি আমি পিভিটাকে ওয়াই অক্ষে নিয়ে নিই তাহলে দেখো কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে কে কি ওয়াই এক্স অ্যাক্সিস নিশ্চয়ই কনস্ট্যান্ট সরলরেখা হবে, নিশ্চয়ই কনস্ট্যান্ট সরলরেখা হবে। ঠিক আছে? উম, তাহলে দেখো এখানে পিভি যখন তুমি লিখছো ওয়াই অক্ষে, তখন যখন এক্স অক্ষে যখন তুমি কনস্ট্যান্ট পাচ্ছ ভি পাচ্ছ, এখানে যদি তুমি প্রেসার বা ভলিউম যাই লিখো, প্রেসার বা ভলিউম যাই লিখো দুটোর ক্ষেত্রেই কিন্তু কনস্ট্যান্ট হবে। প্রেসার বা ভলিউম যাই লিখো দুটোর ক্ষেত্রেই কিন্তু এরকম কনস্ট্যান্ট সরলরেখা হবে। ঠিক আছে? কনস্ট্যান্ট সরলরেখা হবে। ঠিক এখানেও যদি তোমাকে বলে দেয় তিনটে, ধরো তোমাকে গ্রাফ দিয়ে দিল, এখানেও তিনটে গ্রাফ দিয়ে দিল যে T1, T2 আর T3। তাহলে এদের ক্ষেত্রে টেম্পারেচার কি হবে? এদের ক্ষেত্রেও ঠিক তাই, এদের ক্ষেত্রেও টেম্পারেচার ঠিক তাই, যত বেশি উপরের দিকে থাকবে ওর টেম্পারেচার তত বেশি বাড়বে, ওর টেম্পারেচার তত বেশি বাড়বে। বুঝা গেল সবারই?
এই দুটো গ্রাফ সবাই বুঝতে পারলে যে কি করে একটা সমান্তরাল হলো এবং কি করে একটি সমপরাবৃত্ত বা কার্ভ হলো। যে পিভি ইন্টিগ্রাল যখন কনস্ট্যান্ট করছি তখন পিভি কে যখন আমি ওয়াই অক্ষে নিয়ে নিচ্ছি তাহলে এক্স অক্ষ অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে এক্স অক্ষ হচ্ছে কনস্ট্যান্ট থাকছে, তাহলে কি কনস্ট্যান্ট একটা সরলরেখা উৎপন্ন হচ্ছে। বুঝা গেল? আর আগের ক্ষেত্রে এটা তো যখন তুমি আলাদা আলাদা তিনটে গ্রাফ নিবে এবং তিনটে যখন একের পর এক রাখবে বা উপরে হবে, যত বেশি ওদের এরিয়া হবে, ওদের যত বেশি এরিয়া হবে তত বেশি ওদের টেম্পারেচার হবে, তত বেশি ওদের টেম্পারেচার হবে। বুঝা গেল? দেখো আমি কিন্তু তোমাদেরকে শুধুমাত্র সেই টুকটাই পড়াচ্ছি যে টুকটা তোমাদের পরীক্ষাতে আসবে। আমি এক্সট্রা কিচ্ছু তোমাদেরকে পড়াচ্ছি না এখানে, বা এক্সট্রা আমি হাজারো ডিটেলস তোমাদেরকে কিছু বলছিও না, কিছু বলছিও না। কেন? যে তুমি এইটুক শুধুমাত্র করে যাও, তাহলে যেন বাকিটা পেয়ে যাও। শুধুমাত্র এইটুক করে যাও, তাহলে যেন পুরোপুরি তুমি গিয়ে কোশ্চেন করে আসতে পারো। ঠিক আছে? এরপর দেখো, এরপর দেখো আমরা বয়েলের সূত্রে কি পড়লাম, যে তোমাকে বললাম যে বয়েলের সূত্র হচ্ছে P1V1 ইজিক্যাল টু P2V2। এই সূত্রটা তুমি কিভাবে কোশ্চেন করতে পারে বা কিভাবে তোমার এই সূত্রটা ইউজ হতে পারে। দেখো তোমাকে বলে দিল, ধরো তোমাকে বলে দিল যে প্রেসার, প্রথমে প্রেসার ছিল 200 mm অফ এজি, প্রথমে প্রেসার ছিল 200 mm অফ এজি। ঠিক আছে? প্রেসার ছিল 200 mm অফ এজি। তোমাকে বলে দিল যে সেই সময় ভলিউম ছিল, ভলিউম ছিল সেই সময় তোমাকে বলে দিল যে 40 সেমি কিউব। এবার বলেছে যে ভলিউম 40 সেমি কিউব থেকে ধরো 80 সেমি কিউবে হয়েছে, তাহলে ওর প্রেসার কত হবে, তাহলে ওর প্রেসার কত হবে। কি বললে যে ইনিশিয়াল প্রেসার ছিল 200, ইনিশিয়াল ভলিউম ছিল 40, তাহলে ইনিশিয়াল ভলিউম 40 থেকে ওর ভলিউম আমি বাড়িয়ে 80 করতে হলে ওর প্রেসার কত হবে, এরকম তোমার একটা কোয়েশ্চেন দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি এখানে খুব সহজেই বুঝতে পারছো যে যেহেতু এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার হবে, তো তোমাকে বলে দেবে যে হ্যাঁ কনস্ট্যান্ট টেম্পারেচার, তখন বুঝতে পারবে যে এটা বয়েলের সূত্র তোমাকে লাগাতে হবে। তাহলে কি তুমি বয়েলের সূত্রতে খুব সহজেই বলতে পারো যে P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে পি কত ছিল, 200 ছিল, পি ছিল হচ্ছে 200। ঠিক আছে? আর ইনিশিয়াল ভলিউম ছিল হচ্ছে 40। তোমাকে ফাইনাল প্রেসার বার করতে বলেছে, আর ফাইনাল ভলিউম তোমাকে বলে দিয়েছে হচ্ছে 80। ফাইনাল ভলিউম তোমাকে বলে দিয়েছে 80, তাহলে তুমি খুব সহজেই এখানে ফাইনাল প্রেসার বার করতে পারবে 40/80 100। এভাবে তুমি ওটাকে ভালো করে বার করতে পারবে খুব সহজেই। ঠিক আছে? তোমাদের কোশ্চেন এইভাবেই আসে, এই কোশ্চেন গুলোই আসে এই চ্যাপ্টার থেকে। খুব বেশি কোশ্চেন আসে না বা খুব কঠিন কোশ্চেনও আসে না, যেটুকু আসে খুব সহজেই আসে। এবং এই যে সূত্রগুলো তোমাকে বলবো পর, এই সূত্রগুলো থেকেই আসবে। ঠিক আছে? তো শুধুমাত্র সূত্রগুলোর একটা শর্ট নোট বানিয়ে নেবে এবং সূত্রগুলোর যে গ্রাফ গুলো আছে সেই গ্রাফের একটা শর্ট নোট বানিয়ে নেবে, একটা পেজে সূত্র আর গ্রাফের শর্ট নোট গুলো বানিয়ে নেবে, তাহলেই এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন আসলেই তুমি পেয়ে যাবে, পেয়ে যাবে। এবার দেখো তোমাকে এখানে যদি আরো একটা তোমাদেরকে বলে রাখি, যে যদি তোমাদের এখানে প্রেসার আর ভলিউম পড়াচ্ছি, যদি তোমাকে ভলিউম না দিয়ে যদি ডেনসিটি দিয়ে দেয়, যদি তোমাকে ভলিউম না দিয়ে ডেনসিটি দিয়ে দেয়, যে তোমাকে ঘনত্ব দিয়ে দিল, ডেনসিটি ঘনত্ব দিয়ে দিল, তাহলে তুমি কি করে বার করবে। তাহলে ঘনত্ব যদি তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে, ঘনত্ব দিয়ে দিলে তুমি কি করে বার করবে। তাহলে আমরা ভলিউম ইকুয়াল টু কি জানি, মাস বাই ডেনসিটি। মাস বাই ডেনসিটি জানি, যে ভলিউম ইকুয়াল টু আমরা মাস বাই ডেনসিটি জানি। তাহলে এখানে দেখো তোমাকে আমি বলছিলাম যে প্রেসার ভেরিজিয়াস 1/v, প্রেসার ভেরিজিয়াস 1/v। এবার আমি যদি এখানে ভলিউমের জায়গায় এই মাস বাই ডেনসিটি রাখি, তাহলে কি হবে বলতো, যে প্রেসার ভেরিজিয়াস ডেনসিটি বাই মাস, প্রেসার ভেরিজিয়াস ডেনসিটি বাই মাস। তাহলে তুমি আগেই পড়লে যে কোনো একটা বস্তুর বা বয়লের সূত্রের ক্ষেত্রে মাস, ভর সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে তুমি এখানে লিখতে পারো যেহেতু এম আগে থেকেই কনস্ট্যান্ট আছে, তাহলে প্রেসার ভেরিজিয়াস ডি, প্রেসার ভেরিজিয়াস ডি। যদি তোমাকে ডেনসিটির টার্মে জিজ্ঞেস করে নেয়, যদি তোমাকে ডেনসিটি বা ঘনত্বের টার্মে জিজ্ঞেস করে নেয়, তাহলে তুমি প্রেসার ভেরিজিয়াস ডি দিয়ে লাগিয়ে দেবে, বা প্রেসার ভেরিজিয়াস বা প্রেসার ইকুয়াল টু কি হবে, কে ইনটু টি। ডি হচ্ছে এখানে ডেনসিটি, ডি হচ্ছে, ডি হচ্ছে ডেনসিটি। বোঝা গেল সবারই যে প্রেসার ডেনসিটিটা বুঝতে পারলে। যদি তোমাকে এখানে ভলিউম না দিয়ে, যদি ভলিউম না দিয়ে তোমাকে ডেনসিটি দিয়ে বলে দেয়, তাহলে তুমি কি করে বার করবে, তাহলে তুমি কি করে বার করবে সেটাও বলে দিলাম। কি, যে ভলিউম ইকুয়াল টু আমরা জানি মাস বাই ডেনসিটি, ভলিউম ইকুয়াল টু আমরা জানি মাস বাই ডেনসিটি। তাহলে ভলিউম ইকুয়াল টু যখন আমরা মাস বাই ডেনসিটি জানি, তাহলে প্রেসারের
ইনভার্সলি ছিল হচ্ছে ভলিউম। তাহলে ভলিউমের জায়গায় আমি ডেনসিটির টার্মে বসালাম, ভলিউমের জায়গায় আমি ডেনসিটির টার্মে বসালাম। মানে তুমি এর আগেই বয়েলের সূত্রের ক্ষেত্রে পড়লে যে ওখানে ভর কনস্ট্যান্ট থাকে, মানে ভর কনস্ট্যান্ট থাকে, তার জন্য মাসটাকে আমি কনস্ট্যান্ট রেখে ডেনসিটির সঙ্গে প্রেসারটাকে তুলনা করলাম, যেটা দেখলাম যে প্রেসারের সঙ্গে ডেনসিটি হচ্ছে সমানুপাতিক। বোঝা গেল সবারই? ডেনসিটির টার্মে সবাই বুঝতে পারলে? বলো একবার, বলো। বয়েলের সূত্র থেকে এর বাইরে, বয়েলের সূত্র থেকে যদি কোনো কোশ্চেন আসে এর বাইরে আর কিচ্ছু আসবে না। দেখো এখানে যেমন তোমাকে আমি বললাম 40, ঠিক আছে, এখানে তোমাকে আমি বলে দিলাম যে 40 সেমি কিউব ছিল ওর ভলিউম। তাহলে ওখানে তোমাকে ভলিউম না দিয়ে বলে দিয়েছে ওর ডেনসিটি ছিল 10, ডেনসিটি ছিল 10 সেমি কিউব, ওর ডেনসিটি হচ্ছে 10 সেমি কিউব পার মিটার, 10 সেমি কিউব পার গ্রাম, 10 সেমি কিউব পার গ্রাম তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে, ওর হচ্ছে ডেনসিটি 10 সেমি কিউব পার গ্রাম। তাহলে ওখান থেকে 10 সেমি কিউব থেকে তোমাকে বলে দিয়েছে 80 সেমি কিউবে যাবে, 80 সেমি কিউব পার গ্রামে যাবে। জাস্ট তোমাকে ডেনসিটির টার্মে আমি বললাম যে ভলিউম যেখানে দেওয়া ছিল, ভলিউমের জায়গায় যদি তোমাকে ডেনসিটি দিয়ে দেয় তাহলে তুমি ওখান থেকে ভলিউম বার করতে পারবে না, কারণ তুমি মাস জানো না। তাহলে তুমি ভলিউম থেকে কিভাবে সহজে ডেনসিটিতে বার করবে, তো সেটাই। তো এখানে কি, তাহলে এটা থেকে যদি তুমি পি ইজিক্যাল টু ভি যেহেতু বলি, তাহলে আমি কি বলতে পারি, প্রেসার P1/P2 ইজিক্যাল টু D1/D2, এটা আমি লিখতে পারি যে ভলিউমের টার্মে, যে P1/P2 ইজিক্যাল টু D1/D2 ডেনসিটির টার্মে, এটা লেখা যেতে পারে ডেনসিটির টার্মে। বোঝা গেল? জাস্ট তোমাকে আমি বললাম যে ভলিউমের টার্ম বাদ দিয়ে যদি ডেনসিটিতে দেয় তাহলে তুমি কি করে বার করবে। সবাই বুঝতে পারলে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চার্লসের সূত্র, নেক্সট হচ্ছে চার্লসের সূত্র। কি চার্লসের সূত্র? চার্লসের সূত্র বলছে যে যদি স্থির চাপ, এখানে হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট আছে, চার্লসের সূত্রের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট আর হচ্ছে মাস কনস্ট্যান্ট বা ওয়েট কনস্ট্যান্ট। কি বলছে যে স্থির চাপে যদি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি বা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের জন্য 0 ডিগ্রি তাপমাত্রার আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। শুনতে অনেক কঠিন লাগছে, সহজে বুঝাই তাহলে। কি বলেছে এখানে, কি বলেছে যে ধরো আমি তোমাকে বললাম, ধরো তোমাকে বললাম যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, ধরো তোমাকে বললাম যে 0 ডিগ্রি উষ্ণতায় ওর ভলিউম, তোমাকে বললাম কি যে 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর ভলিউম ছিল V0, ওর ভলিউম ছিল V0। তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে আমি এবার বললাম হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলো, তাহলে যে V0 ভলিউম ছিল, যে V0 ভলিউম ছিল, V0 এর থেকে 1/273 V0 বা 1/273 অংশ ওর বৃদ্ধি পাবে। যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে ওই যে V0 বা ওই যে 0 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াসটা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? যে আমি ধরলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল ওর V0, ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে ওই যে 0 ডিগ্রি উষ্ণতা ছিল তার সঙ্গে 1/273 মানে কি, এক হচ্ছে 273, 1/273, এবার আমি বললাম V0 ছিল 0তে, তাহলে V এর 273 অংশ বৃদ্ধি পাবে, ভি এর 273 অংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে চার্লসের সূত্র। কি, যে নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি, এখানে আমি বৃদ্ধি করেছি, যদি হ্রাস করতো তাহলে কি এখানেও হ্রাস হতো, এখানেও হ্রাস হতো। তাহলে কি যে 1 ডিগ্রি উষ্ণতার তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রির যে আয়তন ছিল, 0 ডিগ্রির যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। একটু দাঁড়াও। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে সূত্রটা, যে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, এবার দেখো যে আমি তোমাকে বললাম যে 1 ডিগ্রি উষ্ণতায় এটা বৃদ্ধি পেলো, তাহলে আমি তোমাকে বললাম ভি 1 ডিগ্রি যদি আমি লিখি যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে এখানে পাবে V0 1 প্লাস 1/273, এটা পাচ্ছ। V0 ইজিক্যাল টু, মানে V0 আমি কমন টেনে নিয়েছি দুটো থেকে, 1 প্লাস 1/273। এবার তোমাকে আমি বললাম
যে দেখো এটা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য 1/273 ছিল। এবার আমি তোমাকে বললাম যে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটাকে আমি বললাম ভিটি। তাহলে V0 ইজিক্যাল প্লাস 1/T/273। এটা কি সবাই বুঝতে পারলে যে এটা কি করে আসলো? T/273 এটা সবাই বুঝতে পারলে কি করে আসলো এটা? তোমাকে আমি 1 ডিগ্রি বাড়ানোর জন্য বলে দিলাম যে 1 ডিগ্রিতে 1V/273, 1/273, V0 প্লাস 1/273 1 ডিগ্রির ক্ষেত্রে। এবার তোমাকে আমি বললাম যে টি ডিগ্রি আমি বৃদ্ধি করলাম, তাহলে নিশ্চয়ই যেখানে 1 ডিগ্রি বৃদ্ধি করছিলাম সেখানে T/273 এবার বৃদ্ধি পাবে, সেখানে নিশ্চয়ই এবার T/273 বৃদ্ধি পাবে। তাহলে আমি এটা লিখলাম যে টি ডিগ্রি উষ্ণতায় ওর ফাইনাল ভলিউম কত হবে? যে ইনিশিয়াল যে 0 ডিগ্রি উষ্ণতায় ছিল তার 1 প্লাস টি বাই বা যে টি ডিগ্রি যে বৃদ্ধি করলাম সে T/273 ডিগ্রি, যেটা আমি এখানে লিখে রেখেছি, যে ভিটি ইজিক্যাল টু V0 ইন্টু 1 প্লাস T/273। বুঝতে পারলে সবাই? এর গাণিতিক রূপটা কি করে বার করলাম সবাই বুঝতে পারলে? এর আগের দিনও কিন্তু আমি চার্লসের সূত্র তোমাদেরকে পড়িয়েছিলাম, কিন্তু আমি এটা বলিনি। কেন ওখানে এটা বলিনি? কারণ ওখানে যদি তোমাদেরকে এটা বলতাম তাহলে সূত্রটা পুরোপুরি তোমাদেরকে বোঝাতে হতো, তা আজকে আমি এখানে বললাম কারণ যে আজকে আমি চার্লসের সূত্রটাই তোমাদেরকে পুরোপুরি বোঝাচ্ছি যে চার্লসের সূত্রটা কি করে আসছে আর চার্লসের সূত্র থেকে আমরা কি কি জানতে পারি। সবাই বুঝতে পারলে যে ভিটি ইজিক্যাল টু V0 প্লাস T/273 কি করে লিখলাম? তোমরা এখানে চার্লসের সূত্র অনুযায়ী গাণিতিক রূপে এটাই মনে রাখবে যে ভিটি ইজিক্যাল টু V0 1 প্লাস T/273। একবার বলো তাড়াতাড়ি, সবাই বুঝতে পারলে? না বুঝতে পারলে আমি আবার বলছি, বলো। ভিটি ইজিক্যাল টু V0 1/273 কি করে বললাম বুঝতে পারলে? আমি যখন সূত্রগুলো পড়ছি তখন তোমরাও মুখে মুখে পড়বে, ঠিক আছে? তাহলে কি বলতো যে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও মনে রেখে যাবে বা তোমাদেরও মনে হয়ে যাবে যে হ্যাঁ ভিটি ইজিক্যাল টু V0 ইন্টু 1 প্লাস T/273। বলো একবার সবাই, বুঝতে পারলে সবাই? বলো তাড়াতাড়ি বলো, বেশি লেট করো না, আজকে এমনি আমাদের ক্লাসে একটু বেশি প্রবলেম হচ্ছে কি জানি। বলো বুঝতে পারলে? দেখো এই গ্রাফটা দেখো, গ্রাফটাই বলেছি যে ভি ভার্সেস টি আমি এখানে গ্রাফ নিয়েছি। তাহলে যখন তুমি ভি ভার্সেস টি গ্রাফ করছো, এখানে দেখো ভিটি আছে, এখানে ভিটি আছে, এখানে দেখো V0 আছে, ইনিশিয়াল একটা টেম্পারেচার আছে, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল যে টেম্পারেচার আছে আর টি এর সঙ্গে 273 এর সঙ্গে সেলসিয়াসের সঙ্গে গুণ করো। তাহলে এখানে হচ্ছে ওর V0 ভলিউমটা আছে আর এখানে হচ্ছে -T0। এটা হচ্ছে চার্লসের গ্রাফ, এটা হচ্ছে চার্লসের যে গাণিতিক রূপ সেই চার্লসের গ্রাফের এটা হচ্ছে গাণিতিক রূপের একটি গ্রাফ, যেখানে তোমার -273 ডিগ্রিতে গিয়ে ওর ভলিউমটা 0 হবে, -273 ডিগ্রিতে গিয়ে ওর ভলিউমটা 0 হবে। এটা কি করে 0 হচ্ছে আমি তোমাকে পরে বলছি। জাস্ট গ্রাফটা দেখে নাও, কি বললাম যে যদি তুমি চার্লসের সূত্রের গাণিতিক রূপকে যদি তুমি গ্রাফে অঙ্কন করো তাহলে এর যে ভলিউমটা ছিল নিশ্চয়ই এই পয়েন্টে এসে ভলিউম 0, নিশ্চয়ই এই পয়েন্টে ভলিউম 0, তাহলে এই পয়েন্টে ভলিউম 0 তখন হবে যখন ওর -273 ডিগ্রি সেলসিয়াস হবে। আর এখানে যখন 0 ডিগ্রি সেলসিয়াস আছে তখন ওর অবস্থা হচ্ছে V0, কারণ এখানে আমি বললাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন হচ্ছে V0, ঠিক আছে? ওর আয়তন হচ্ছে V0। এবার তাহলে নেক্সট দেখো, নেক্সট তোমাকে আমি বলছি যে পরম শূন্য উষ্ণতা। নেক্সট তোমাকে বলছি পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কি? এবার আমরা এই যে 273 ডিগ্রিটা কি করে ইউজ হচ্ছে এটাকে আমরা পড়বো। পরম শূন্য উষ্ণতা বলছে যে চার্লসের সূত্র অনুযায়ী যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তনকে আমরা শূন্য ধরে নিই বা শূন্য হয়ে যায় বলে মনে করা হয়। আদৌ কিন্তু এটা একদমই বাস্তব না, ঠিক আছে? একদমই বাস্তব না এটা যে তুমি একদমই বলছো যে -273 ডিগ্রি বলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, এটা কিন্তু পুরোপুরি বাস্তব না। কিন্তু ধরে নেওয়া হয় এরকম যে কি, যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, ঠিক আছে? এই যে যে কোনো গ্যাসের আয়তন এই একটা নির্দিষ্ট উষ্ণতায় হয়ে শূন্য হয়ে যাচ্ছে, তার জন্যই একে পরম শূন্য উষ্ণতা বলা হয়, তার জন্যই একে পরম শূন্য উষ্ণতা বলা হয়। বুঝা গেল সবারই যে পরম শূন্য উষ্ণতা কেন বলা হচ্ছে? তোমাদের যতগুলো তোমরা ডেফিনেশন পড়বে বা নাম পড়বে সেই নামের ভিতরেই ও ডেফিনেশনটা লুকিয়ে থাকে, জাস্ট ওই নামটাকে
তোমাদেরকে আলাদা করে কি বলতো, আলাদা করে ভেঙে নিতে হয়। তোমাকে আমি এখানে দেখানো বলছি যেমন পরম শূন্য উষ্ণতা, তুমি এই ওয়ার্ডটার ভিতরেই বুঝতে পারবে যে পরম শূন্য মানে কি, নিশ্চয়ই ওর শূন্য হচ্ছে। তাহলে উষ্ণতা মানে কি, যে উষ্ণতায় বা যে তাপমাত্রায় ওর যে কোনো গ্যাসের আয়তনটা শূন্য হচ্ছে, ওটাই হচ্ছে ওর পরম শূন্য উষ্ণতা, যেটা চার্লসের সূত্র থেকে বলা হয়েছে যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তনটা শূন্য হয়। এই জন্যই তোমাকে আমি এখানে গ্রাফটাই বললাম যে -273 ডিগ্রি উষ্ণতায় ওর আয়তনটা আমরা শূন্য ধরে নিচ্ছি। আর যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, তখনই ওর ওখানে কোনো পরিমাণে একটা আয়তন আছে, ওই গ্যাসের আয়তন শূন্য হয়নি। বোঝা গেল এবার গ্রাফটা? এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। কি, যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই ওই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা বলা হয়, ওই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এবার দেখো যে আমি তোমাকে পরম শূন্য উষ্ণতা থেকে তুমি যদি বারবার একে 273 ভাবে ক্যালকুলেশন করতে যাও, তখন কিন্তু তোমাদের যে কোনো গ্যাসের প্রেসার বা যে কোনো গ্যাসের ভলিউম, যখন তুমি টেম্পারেচার -1/273 দিয়ে ভাগ করবে, তখন কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। সে রিয়েল লাইফেও যখন কেউ মাপে তখনও বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, তুমি ম্যাথমেটিক্যাল ভাবে যখন মাপো তখনও বেশি ক্রিটিক্যাল। তাহলে এই পরম শূন্যের উপর ভিত্তি করে আমরা এটাকে সিম্পলিফাই করে নেব। কেমন ভাবে দেখো, যে তোমাকে আমি বললাম যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে V0 1 প্লাস, ধরো আমি T1 সেলসিয়াস বললাম, বাই 273 ডিগ্রি, ঠিক আছে, 273 ডিগ্রি। আমি দেখো এই V1 টাকেই আমি গুণ করছি আবার, ঠিক আছে, যে V1 ইজিক্যাল টু V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273। আমি জাস্ট এটাকেই 273 প্লাস T1 বাই 273 ইন্টু V0 করে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট ওটাকেই আমি আবার ভেঙে লিখেছি। এবার দেখো এই 273 প্লাস T1 এটাকে কি আমি কেলভিন লিখতে পারি? এটাকে আমি টি কেলভিন লিখে দিলাম, কারণ এটা হচ্ছে কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে দেখো যে -273 ডিগ্রিটাকে কেলভিন স্কেলে শূন্য ধরা হয়। যে স্কেলে -273 ডিগ্রিটাকে শূন্য ধরা হয়, সেটাকেই বলা হয় কেলভিন স্কেল, ঠিক আছে। এটা তোমরা আগে থেকে জানো যে কেলভিন স্কেল কি, যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে যে স্কেলে শূন্য ধরা হয়, সেটাই হচ্ছে কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেল কি, যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা +273 ডিগ্রি, তাহলে এখানে দেখো আমরা ওটাই পাচ্ছি যে 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেটাকে আমি ধরলাম, ধরো টি কে কেলভিন বা টি কেলভিন, আমি ওটাকে কেলভিনে নিয়ে গেলাম। ঠিক যখন আমি তোমাকে V2 বার করব, সেক্ষেত্রেও কিন্তু হবে দেখো এরকম, যে V0 T2 কেলভিন, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে, তাহলে V0 T1 কেলভিন। এই যে T2 আর T1, এটা নিশ্চয়ই আমরা পরম উষ্ণতায় বার করছি, কারণ কি, যে 273 তাপমাত্রাটাকে আমরা ওখানে ভলিউম 0 ধরছি, 273 তাপমাত্রাটাকে ভলিউম বার করছি। তাহলে দেখো এখানে আমি ডাইরেক্ট এটা বলতে পারি, যেহেতু এটা 0 ডিগ্রি উষ্ণতায় V0 কনস্ট্যান্ট, 0 ডিগ্রি উষ্ণতায় V0 কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ভি ভেরিজিয়াসটি। তাহলে এটাই হচ্ছে চার্লসের পরম শূন্য উষ্ণতায় সূত্র, যে কি, যে ভি ভেরিজিয়াসটি। এখানে টি হচ্ছে পরম শূন্য উষ্ণতা, বা কেলভিন এককে উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা বা কেলভিন এককে উষ্ণতা। তাহলে তোমাকে যদি কেউ বলে যে চার্লসের সূত্রের পরম শূন্য উষ্ণতায় ওর সূত্রটা কি, তাহলে তুমি এটা বলবে যে ভি ভেরিজিয়াস টি। তাহলে বোঝা গেল যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, কেলভিন উষ্ণতা কাকে বলে, এবং পরম শূন্য উষ্ণতার মাধ্যমে কিভাবে আমরা চার্লসের সূত্রটাকে সিম্পলিফাই করলাম, ঠিক আছে, তো এটাই চার্লসের সূত্রের আর একটা বিকল্প রূপ হিসাবে দেওয়া হয়। দেখি, নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের যে আয়তন ভি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। সেটা কিভাবে আসলো, সেটা কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিলাম, যে ভি ভেরিজিয়াসটি আমরা কিভাবে নিয়ে আসলাম পরম উষ্ণতা ইউজ করে। সবাইকে এটা বুঝতে পারলে? যদি তোমরা বুঝতে নাও পারো, একবার এটা যেটা পড়ালাম, এটা দেখলাম, এটা বাড়িতে গিয়ে একবার দেখবে, গিয়ে জাস্ট ভি ভেরিজিয়াসটি এটাকে মনে রাখবে, যে পরম শূন্য উষ্ণতায় চার্লসের সূত্র হচ্ছে ভি ভেরিজিয়াসটি। কি, যে যদি আমরা ভলিউম বাড়াই, যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে ওর ভলিউম বাড়বে। এটাও তোমরা সাধারণ জীবনে খুবই ভালোভাবে দেখে রেখেছো।
এটাও তোমরা সাধারণভাবে খুব ভালো জীবনে দেখে রেখেছো যে কি, যে তুমি নির্দিষ্ট যে কোনো একটা বেলুনের ভেতরে তুমি কোনো একটা গ্যাস, যে কোনো হাওয়া ঢোকাচ্ছই মানে কোনো গ্যাস ঢুকছে, যখন তুমি তাপমাত্রা বাড়বে তখন বেলুনটা ফুলতে শুরু করবে। এই এই যে ধর্ম, এই ধর্মের উপর প্রভাব করে বা এই ধর্মের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু বানানো আছে আমাদের রিয়েল লাইফে। যেমন যেগুলো হট বেলুন হয় দেখেছো, যে বেলুন আকাশে যেগুলো উড়ে, হট বেলুন যেগুলো উড়ে, যে নিচে একটা স্টোভ লাগানো হয়, ওই বাতাসটাকে বা ওই গ্যাসটাকে প্রতিনিয়ত গরম করতে থাকা হয়। যেগুলো হট বেলুন ধরো, ঠিক আছে, হট বেলুন কি হয় বলো তো, এরকম থাকে, এখানে একটা স্টোভ থাকে, ঠিক আছে, এখানে একটা স্টোভ থাকে, যে এই স্টোভটা ওই গ্যাসগুলোকে প্রতিনিয়ত গরম করতে থাকে, দিয়ে ওই গ্যাস যেহেতু গরম হচ্ছে, ওই গ্যাসের ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকবে, যখন ভলিউম বাড়বে তখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, ঠিক আছে। সে উপর নির্ভর করে ওই গ্যাস ভলিউম গুলো ইউজ করা হয়, যে গ্যাসের যে পদার্থ, বোঝা গেল? বা তুমি চার্লসের সূত্রে যেটা আরো একটা সহজ, তোমাকে যদি বলি চার্লসের সূত্রে, তাহলে তুমি আরো একটা ভালো প্র্যাকটিক্যাল করতে পারবে, যে কোনো একটা বেলুনের মধ্যে যে কোনো গ্যাস নিয়ে নিবে, ঠিক আছে, এবং ওটাকে খুবই ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবে, দেখবে আস্তে আস্তে ওটা বেলুনটা শুকিয়ে যাচ্ছে, বা আস্তে আস্তে দেখবে চুপসে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারবে, যে যেহেতু টেম্পারেচার কমছে, ঠান্ডা পানিতে দেওয়া মানে কি, টেম্পারেচার কমার ফলে ওই গ্যাসের ভিতরের যে আয়তন ছিল বা গ্যাসের যে আয়তনটা ছিল, সেই আয়তনটা আস্তে আস্তে কমতে শুরু করছে। টেম্পারেচার কমলে আয়তন কমবে, টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে। বুঝা গেল সবাই? সবাই কি বুঝতে পারলে চার্লসের সূত্রটা পরম উষ্ণতায় কি করে বার করলাম? ঠিক দেখো, এখানে যখন তুমি ভিটি পাচ্ছ, তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কেটি, কে আমি ধরে নিলাম সমানুপাতিক কনস্ট্যান্ট, তাহলে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু আমরা লিখতে পারি টি ওয়ান বাই টি টু, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, এটা আমরা লিখতে পারি। বুঝা গেল সবার? দেখো, আমি চার্লসের সূত্রে তোমাদেরকে টোটাল দুটো বললাম, এক বললাম এটা, যে টি টেম্পারেচার উষ্ণতায় ওর যদি ভলিউম মানে 0 ডিগ্রি উষ্ণতায় ভি জিরো হয়, তাহলে ভি জিরো প্লাস টি বাই 273 ডিগ্রি সেলসিয়াস, এটা টি বাই 273। আর নেক্সট তোমাকে বললাম পরম উষ্ণতায়, সেটা হচ্ছে ভি ভেরিয়াস টি বা ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারলে? এখানে নিচে একটা ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, যে টেম্পারেচার বাড়লে, তাপ বাড়লে আস্তে আস্তে ভলিউম বাড়তে থাকবে, কণাগুলোর যে কাইনেটিক এনার্জি, সে কণাগুলোর কাইনেটিক এনার্জি বাড়তে থাকে, কণাগুলোর কাইনেটিক এনার্জি বাড়ার ফলে ওদের আস্তে আস্তে ভলিউম বাড়তে থাকে টেম্পারেচার বাড়ানোর ফলে। এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারলে বলো? কি মনে থাকবে তো নাকি? না আবার মনে হবে যে আবার রিভিশন করাবো দাদা? এরপরে কিন্তু আর রিভিশন করাবো না, এরপরে কিন্তু আর তোমাদেরকে চ্যাপ্টার রিভিশন করাবো না, শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। তোমাদের পরীক্ষার আগে আর তোমাদেরকে রিভিশন করাবো না, শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। তার জন্য বলছি, যার যেখানে প্রবলেম আছে থিওরিতে, সবগুলো একবার করে পড়াচ্ছি, সবগুলো প্রবলেম গুলো তোমাদের সলভ করে নাও, বা যদি বুঝতে না পারো, বুঝতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো, এরপরে যেন আর তোমাদেরকে বারবার মনে রাখতে না হয়। বুঝা গেল? ঠিক দেখো, এখানেও সেই ভিটি যদি তুমি গ্রাফ বার করো, তাহলে কি এখানে তুমি ভি আর টি দেখতেই পাচ্ছ, যে ভি আর টি পরস্পরের সমানুপাতিক। তার মানে কি ভি যদি তুমি y অক্ষে নাও, আর কে টি যদি তুমি x অক্ষে নাও, তাহলে কি পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে, আর সমানুপাতিক যেহেতু, তাই লম্বভাবে সমান্তরাল, মূল বিন্দু দিয়ে সমান্তরাল, ভিটি। ঠিক এখানেও যদি তুমি তিনটা গ্রাফ নাও, এখানেও ধরো তুমি তিনটে গ্রাফ নেই, বা তিনটে গ্রাফ তোমাকে দিয়ে দিয়েছে, বলেছে প্রেসার, যেহেতু এখানে প্রেসার কনস্ট্যান্ট হবে, তোমাকে প্রেসার আলাদা আলাদা বলে দিয়েছে, যে পি ওয়ান, পি টু, পি থ্রি, তাহলে এদের প্রেসারে কি পরিবর্তন হবে বলো দেখি? আমি বলেছি নিচেরটা হচ্ছে পি ওয়ান, নিচেরটা হচ্ছে আমি বলে দিয়েছি পি ওয়ান, ঠিক আছে, ও তারপর একটা পি টু, তারপর একটা পি থ্রি, সব থেকে স্লোপ কম হচ্ছে পি ওয়ান এর। বলো প্রেসারের কি ডিফারেন্স হবে? ভিটি গ্রাফে প্রেসারের কি ডিফারেন্স হবে? চার্লসের ভিটি গ্রাফে প্রেসারের ডিফারেন্সটা বলো, জানো কেউ প্রেসারের ডিফারেন্স চার্লসের গ্রাফে? বলো, একটু তাড়াতাড়ি রিপ্লাই করো। কোনো এখনো পর্যন্ত কিন্তু একটা কোনো জিনিস কঠিন বুঝাইনি, যেটা বুঝিয়েছি সেটাও তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দিলাম, চার্লসের সূত্রটা। এবার বলো, যে চার্লসের সূত্রে যে পরম উষ্ণতার ভিটি গ্রাফ আছে, সেই ভিটি গ্রাফের আমি তোমাকে বলেছি তিনটা গ্রাফে তিনটা স্লোপ বলে দিয়েছি, পি ওয়ান, পি টু আর পি থ্রি, প্রেসার এগুলো। তাহলে তুমি আমাকে বলো যে কোনটার ক্ষেত্রে প্রেসার বেশি হবে, কোনটার ক্ষেত্রে প্রেসার কম হবে। আগের গ্রাফ গুলো যেমন টেম্পারেচার বলছিলাম, কারণ টেম্পারেচার ওখানে কনস্ট্যান্ট ছিল, আর এখানে হচ্ছে প্রেসার আছে কনস্ট্যান্ট, তাই তোমাদের এখানে প্রেসারের বলছি। তো প্রেসার তোমরা মনে রাখবে কি, যে প্রেসার যার স্লোপ যত কম হবে, এখানে যার স্লোপ যত কম হবে প্রেসারের পরিমাণ তত কম হবে, কারণ কি, যে ভলিউমের সঙ্গে প্রেসার হচ্ছে
ব্যস্তানুপাতিক, ভলিউমের সঙ্গে প্রেসার হচ্ছে ব্যস্তানুপাতিক। তাই এখানে স্লোপ যত কম হবে প্রেসার তত বেশি হবে, প্রেসার তত বেশি হবে। তাহলে কি P1 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P3। কেন কেন কম বেশি হবে মনে থাকবে যে এখানে ভলিউমের সঙ্গে তুমি প্রেসারকে তুলনা করছো, তাই ভলিউম কি হয়, প্রেসারের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, যে ভলিউম যত তুমি বাড়াবে প্রেসার তত বেশি কমবে, তাই যত বেশি এখানে স্লোপ কম হবে এর প্রেসার তত বেশি হবে। হ্যাঁ রিয়া ঠিক বলেছো, পারমিতা ঠিক বলেছো। বাকিরা তোমাদের বলতে ইচ্ছা করছে না, জানো না সেটা তোমরাই জানো, কিন্তু আমার মনে হয় যে তোমাদের যদি না জানো তো কমসে কম বলো যে হ্যাঁ দাদা জানি না, ঠিক আছে, হ্যাঁ দাদা জানি না, ভালো করে একবার বুঝিয়ে দাও, বুঝলে। নিজে যদি চুপ করে থেকে যাও তাহলে কিন্তু সেই একই রকমই এই ক্লাস দেখে বা ক্লাস করার পরে কিন্তু তোমার কোনো লাভ হবে না, শুধুমাত্র বসে থেকে তোমার টাইমটাই নষ্ট হবে। তো তাই যদি জানো তাও বলো, যদি না জানো তো তাও বলো, বুঝা গেল। দেখো বলে দিলাম প্রেসার যে ভলিউমের যেহেতু অপোজিট হয় বা ব্যস্তানুপাতিক হয়, তাই প্রেসার এখানে যত বেশি স্লোপ কম প্রেসার তত বেশি হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদেরকে বললাম যে চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের সমন্বয়। চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের সমন্বয়। চার্লসের সূত্র, বয়েলের সূত্র আমরা কি বললাম যে পি ভেরিজিয়াস 1/v। চার্লসের সূত্র আমরা কি বললাম, ভি ভেরিজিয়াস টি। বয়েলের সূত্র আমরা পড়লাম কি যে পি ভেরিজিয়াস 1/v, আর চার্লসের সূত্র পড়লাম আমরা ভি ভেরিজিয়াস টি। তো আমি যদি এখানে এটাকে পিভি ইজিক্যাল টু কে লিখি, যদি আমরা চার্লসের সূত্রটাকে পিভি ইজিক্যাল টু কে লিখি, আর এখানে বললাম ভি ইজিক্যাল টু কে টি, তাহলে যদি আমি এখানে পি এর জায়গাতে বা ভি এর জায়গাতে, ঠিক আছে, যদি আমি এখানে ভি এর জায়গাতে বা ভি বাই টি, সরি দেখো যে ভি বাই টি ইজিক্যাল টু কে, ভি বাই টি ইজিক্যাল টু কে, তাহলে এখানেও কনস্ট্যান্ট এখানেও কনস্ট্যান্ট এখানেও কনস্ট্যান্ট এখানেও কনস্ট্যান্ট, তাহলে এই যে দুটো আমি 1 নম্বর সমীকরণ দিলাম আর 2 নম্বর সমীকরণ দিলাম, এই দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, তাহলে দেখো এখানে আমরা পাবো কি যে পি ভেরিজিয়াস বাই টি ভেরিজিয়াস কনস্ট্যান্ট, কি যে প্রেসার আর ভলিউমের সঙ্গে কনস্ট্যান্ট ছিল আর টেম্পারেচারের সঙ্গে কনস্ট্যান্ট ছিল, তাহলে পি ভি বাই টি ভেরিজিয়াস কনস্ট্যান্ট ইজিক্যাল টু কনস্ট্যান্ট ভেরিজিয়াস, সরি যেহেতু আমি ওখানে কনস্ট্যান্টই লিখছি ওখানে ইজিক্যাল টু কনস্ট্যান্ট হবে, ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটা বুঝতে পারলে যে চার্লসের সূত্র আর বয়েলের সূত্র থেকে যে কনস্ট্যান্ট দুটোকে আমরা এক দেখে পিভি বাই টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট করলাম। এই পিভি বাই টি ইজিক্যাল টু যদি আমরা কনস্ট্যান্ট করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই এর আগে যেমন লিখছিলাম যে পি ওয়ান ভি ওয়ান বাই ইজিক্যাল টু পি টু ভি টু, ঠিক এখানেও আমরা লিখতে পারবো যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু, পি টু ভি টু বাই টি টু, এটাও আমরা লিখতে পারি যেহেতু একে অপরের সঙ্গে কনস্ট্যান্ট, যেহেতু একে অপরের সঙ্গে কনস্ট্যান্ট। তো এটাই তোমরা মনে রাখবে, ঠিক আছে, যে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু টি টু। এতক্ষণ পর্যন্ত যে চার্লসের সূত্র আর যে বয়েলের সূত্র তোমাদেরকে পড়াচ্ছিলাম আলাদা আলাদা করে, যদি তোমরা আলাদা আলাদা করে মনে নাও রাখো, তাহলে শুধুমাত্র যদি এই সূত্রটা মনে রাখো তাও তোমাদের কাজ হয়ে যাবে। কি করে কাজ হয়ে যাবে তোমাদেরকে আমি বোঝাই, যে ধরো তোমাকে বলে দিয়েছে প্রেসার আর ভলিউম বলে দিয়েছে, কিন্তু সেই জায়গাতে তোমাকে নিশ্চয়ই টেম্পারেচার কনস্ট্যান্ট বলে দেবে। যখন তোমাকে টেম্পারেচার কনস্ট্যান্ট বলে দিল, তাহলে তুমি টেম্পারেচার টার্মটা কেটে দিলে ওখান থেকে টেম্পারেচারের টার্মটা কেটে দিলে, বা যখন তোমাকে বলে দিল যে ভলিউম কনস্ট্যান্ট, তখন তুমি ওখানে থেকে ভলিউমের কনস্ট্যান্টের টার্মটা কেটে দেবে। তোমাকে প্রেসার আর তখন তখন তোমাকে প্রেসার আর টেম্পারেচার দিয়ে দেবে। যদি তোমাকে কোনো জায়গাতে বলে দেয় প্রেসার কনস্ট্যান্ট, তাহলে তুমি ভলিউম আর টেম্পারেচার এখান থেকে বার করতে পারবে একটা সূত্র থেকে। তার জন্যই বললাম যে যদি তোমার আগের সূত্রগুলো মনে নাও থাকে, তো শুধুমাত্র তুমি এটাই মনে রাখো যে কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু। শুধুমাত্র যদি তুমি এটাই মনে রাখো, তাহলেই কিন্তু তোমার পুরোপুরি চার্লসের সূত্র বয়েলের সূত্র থেকে যে কোনো গাণিতিক বা যে কোনো যদি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসে, তাহলে তুমি পারবে। ঠিক আছে, কি করে পারবে সেটাও তোমাকে আমি বুঝিয়ে দিলাম। আর একটা ক্ষেত্রে যতগুলো আমি কিন্তু এখানে ভি ভেরিজিয়াস টি লিখছি, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতায় লেখা হয়েছে। এই টেম্পারেচারটা পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতায় লেখা হয়েছে। তাই তুমি এখানে যতগুলো টেম্পারেচার ইউজ করছো সবগুলো কিন্তু তোমাকে কেলভিন উষ্ণতায় লিখতে হবে। এটা কিন্তু আমি দেখেছি অনেক অনেক ভালো স্টুডেন্ট সবকিছু ঠিক করার পরে কেলভিন চেঞ্জ করেনি, ওটাকে ডাইরেক্ট ডিগ্রি সেলসিয়াসে রেখে দিয়েছে টেম্পারেচার, তার জন্য কোশ্চেন ভুল করে। আমি কিন্তু অনেকজনকে এটা দেখেছি যে তারা ওই কেলভিনটাকে চেঞ্জ করে না, ডাইরেক্ট সেলসিয়াসে রেখে দেয়। ঠিক আছে,
তো তোমাদেরকে এর জন্য তার জন্য ভালো করে বলে দিলাম যে ভি ভেরিজিয়াস টি আমরা বার করলামই হচ্ছে পরম উষ্ণতায় কেলভিন স্কেলে, পরম উষ্ণতায় বা কেলভিন স্কেলে। তাই যতগুলো তুমি এরকম সূত্রে ভি ভেরিজিয়াস টি লিখবে বা ভি ভেরিজিয়াস টি লিখবে বা পিওন ভিওন টিওনে লিখবে, প্রতিটা জায়গায় টেম্পারেচার কিন্তু তুমি অবশ্যই কেলভিন স্কেলে লিখবে, অবশ্যই কেলভিন স্কেলে লিখবে, টেম্পারেচার কেলভিন স্কেলেই লিখবে। যদি সেলসিয়াস দেওয়া থাকে তাহলে সেলসিয়াস থেকে সেটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করার জন্য তোমাকে বলে দিলাম যে টি কেলভিন থেকে হয় যে টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, ঠিক আছে, টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। যখন তুমি আবার অ্যান্সার লিখবে সেলসিয়াসে তখন আবার টি ডিগ্রি সেলসিয়াস লিখে দেবে যে 273 মানে টি কেলভিন মাইনাস 273, টি কেলভিন মাইনাস 273। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, আমি বারবার বলে দিলাম, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। যখন টেম্পারেচার লিখবে বা ক্যালকুলেশন করবে তখন অবশ্যই কেলভিনে লিখবে, সেলসিয়াস থেকে চেঞ্জ করে কেলভিনে করবে। আবার যখন অ্যান্সার যখন দেখবে যে সেলসিয়াসে দেওয়া আছে তখন কেলভিন থেকে আবার সেলসিয়াসে চেঞ্জ করে নেবে। এটা যেন সবারই মাথায় থাকে। বুঝা গেল এত দূর পর্যন্ত সবার? এত দূর পর্যন্ত সবার বুঝা গেল? দেখো এখানে তোমরা ডাইরেক্ট আরো একটা জিনিস দেখতে পাবে, অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে দেখতে পাবে যে পি ভেরিজিয়াস টি, এটাকে গেল-ল্যাকের সূত্র বলা হয়। ঠিক আছে, যদি কেউ যদি পড়ো পড়বে, না পড়লে এটা অতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম যে পি ভেরিজিয়াস টি মানে জায়গাতেই দেখতে পাবে যে তুমি এখান থেকেও তুমি এটা বলতে পারো, দেখো যে পি ভি আছে, পি ভি আছে এখানে, পি আর টি একে অপরের সঙ্গে কনস্ট্যান্ট, তাহলে পি ভেরিজিয়াস টি তুমি পাচ্ছ, এটাকে বলা হয় গেলু-স্যাকের সূত্র। ঠিক আছে, পি ভেরিজিয়াস টিটা এটা পারলে মনে রাখবে, দরকার অতটা পড়ে না। বা তুমি এই একটা সূত্র, এই যে তোমাকে বললাম পি আর ভি, এই সূত্রটাকেই তুমি সব কিছু করতে পারো, এই সূত্র থেকেই তুমি যতগুলো কোয়েশ্চেন আসবে ততগুলো কোয়েশ্চেন পাবে। পিওন ভিওন বাই টিওন ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু। আমি যতবার মুখে বলছি তোমরাও ততবার মুখে তো আমার সাথে সাথে বলো, তাহলে কি হবে বলো তো, যে আমার সঙ্গে সঙ্গেই তোমাদের মনে হয়ে যাবে বা তোমাদের মনে থেকে যাবে। টেম্পারেচার হচ্ছে কেলভিন। বুঝা গেল সবার? এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারলে? বলো, সবাই বুঝতে পারলে? এর আগের দিন যে যে বলছিলে যে গ্যাসিয়াস চ্যাপ্টারটা পড়াও, তাদের কি কোনো প্রবলেম হচ্ছে পড়াতে একবার বলবে, ঠিক আছে? এবং তোমরা যারা যারা ক্লাস করছো তারা অবশ্যই কিন্তু ক্লাসের শেষে একবার একটু ফিডব্যাক দিয়ে যাও যে হ্যাঁ দাদা ভালো লাগছে ক্লাস করতে, ঠিক আছে? লাস্টে কমেন্টে কিন্তু অবশ্যই বলো, ক্লাসের শেষে কমেন্টে গিয়ে অবশ্যই বলো, বা যারা রেকর্ডিং দেখছো বা পরে দেখছো তারাও বলো যে দাদা ক্লাস ভালো লাগছে কিনা, বা দাদা এটা একটু ডেভেলপ করতে হবে, এটা ভুল হয়ে যাচ্ছে বা এটা আমাদের পছন্দ হচ্ছে না, একটু বলো। তোমাদের ফিডব্যাক গুলো দাও, যেন অন্য কেউ যদি দেখতে আসে তাহলে যেন তারা বুঝতে পারে যে ভালো পড়াচ্ছে কি খারাপ পড়াচ্ছে, বা ক্লাসটা ভালো আছে কি খারাপ আছে, ঠিক আছে, তাদেরও বুঝতে সুবিধা হবে। তো তাই তোমাদেরকে বলছি যে যারা ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই ক্লাসের শেষে যে কমেন্ট হবে সেই কমেন্টে তোমাদের ফিডব্যাক দিয়ে যাও যে কেমন তোমাদের লাগছে ক্লাস করতে, ঠিক আছে? তাহলে তোমাদের ফিডব্যাক গুলো যদি পাই তাহলে আমিও নিজেকে ডেভেলপ করতে পারবো, আমারও যদি কোনো ভুল হয় কোনো যদি, সেগুলো আমি ঠিক করতে পারবো। বুঝে গেল? বুঝতে পারলে সবাই? তো তোমরা একটু ফিডব্যাক দাও, সব স্যারকেই দেবে তুমি, আমি আমার বলছি না যে আমি তোমাকে পড়াচ্ছি বলে আমি যে মহান সেটা না, আমারও কিন্তু ভুল হতে পারে। তো তোমাদের যেটা মনে হবে যে ভালো লাগছে কি খারাপ লাগছে কি বুঝতে পারছো না, সেটা জেনুইন একটা ফিডব্যাক দাও, সব স্যারকেই দাও, যতগুলো স্যার পড়ছো তুমি যাদের কাছে পড়ছো তাদের সবাইকেই ফিডব্যাক দাও, ঠিক আছে? বুঝা গেল? দেখো নেক্সট দেখো এরপরে, এরপরে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এরপরে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তোমাকে আমি বললাম যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর পরম উষ্ণতা পড়ালাম। পরম উষ্ণতায় তোমাদেরকে কিভাবে চার্লসের সূত্রটা ডেভেলপ করলাম বা কিভাবে সিম্পলিফাই করলাম সেটা তোমাদেরকে বোঝালাম। কি ওখানে কেলভিন স্কেলটা কিভাবে ইউজ করলাম সেটাও তোমাদেরকে বললাম। এবার আমরা পড়বো হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র কি বলছে, যদি 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 তুমি প্রেসার আর টেম্পারেচার বা আয়তন, ঠিক আছে, ভলিউম, প্রেসার টেম্পারেচার ভলিউম, এই তিনটে যদি তুমি কনস্ট্যান্ট রাখো, কি বলেছে অ্যাভোগাড্রোর সূত্র, বলছে যদি তুমি একই চাপ বা একই উষ্ণতায় বা সম উষ্ণতায় সম আয়তন, যদি একই আয়তনের তুমি গ্যাস নাও, সম আয়তন একই আয়তনের তুমি গ্যাস নাও, তাহলে ওর অণুর সংখ্যা, ওই গ্যাসের মধ্যে যে অণুর সংখ্যা হবে সেটা সব গ্যাসের ক্ষেত্রে সমান হবে। কি বলছে, যে যদি তুমি চাপ আর উষ্ণতা সমান রাখো, যদি তুমি চাপ আর উষ্ণতা সমান রাখো তাহলে একই পরিমাণ সমান আয়তন বা সম আয়তনের যদি তুমি গ্যাস নাও, তো তাদের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, তাদের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, ঠিক আছে? যে কি, যেখানে তুমি যদি প্রেসার আর টেম্পারেচার কনস্ট্যান্ট রাখো এবং যদি একই পরিমাণ, ধরো তুমি ভি পরিমাণ গ্যাস নিলে,
ধরো তুমি হাইড্রোজেন নিলে ভি পরিমাণ, ঠিক আছে, আবার তুমি ভি পরিমাণ নিলে নাইট্রোজেন, তাহলে এই যে হাইড্রোজেনের মধ্যে যে অণুর সংখ্যা আর এই নাইট্রোজেনের মধ্যে অণুর সংখ্যা সেম হবে যদি এদের তুমি টেম্পারেচার আর প্রেসার কনস্ট্যান্ট রাখো। বুঝা গেল? যে যদি তুমি সম পরিমাণ সম আয়তনের কোনো একটা গ্যাস নাও একদম সেম টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট রেখে, তাহলে ওদের মধ্যে অণুর সংখ্যাও সমান হবে। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট বলতে পারো যে ভি ভেরিজিয়াস এন, যে আয়তন যত হবে ওর অণুও তত হবে বা অণুর সংখ্যা তত হবে, এন হচ্ছে ওর অণুর সংখ্যা, আয়তন যত হবে ওর অণুর সংখ্যাও তত হবে, ভি ভেরিজিয়াস এন। তো এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, ভি ভেরিজিয়াস এন এটাই হচ্ছে ওর অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র। এসটিপিতে কোনো মোলের যে কোনো মোলের আয়তনকে 22.4 লিটার ধরো, যে এসটিপিতে ও যদি কোনো প্রমাণ চাপ আর উষ্ণতায় ধরো, তাহলে গ্যাসের যে মোলের সংখ্যা বা মোলের আয়তন সেটা প্রায় 22.4 লিটার। এটা তোমাকে যেটা ভি বললাম, এই আয়তনটা 22.4 লিটারে ওই গ্যাসের মোলের সংখ্যাগুলো সমান হয়। এটা এসটিপিতে, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। বুঝতে পারলে? বোঝা গেল? অ্যাভোগাড্রো সবাই বুঝতে পারলে যে ভি ভেরিজিয়াস এন, ভি ভেরিজিয়াস এন, ভি ভেরিজিয়াস এন, যে ভি সমানুপাতিক হচ্ছে ওর অণুর সংখ্যার সঙ্গে, সমানুপাতিক হচ্ছে ওর অণুর সংখ্যার সঙ্গে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো, যে তুমি যদি সমান আয়তনের যদি কোনো গ্যাস নাও তো তার মধ্যে সমান পরিমাণ অণু থাকবে। এটাই অ্যাভোগাড্রো বলেছিল, এটাই অ্যাভোগাড্রো বলেছিল। এবার নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো হচ্ছে আদর্শ গ্যাস। নেক্সট আমরা পড়বো হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। এবং এই আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের উপর ভিত্তি করে যে আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে, যে আদর্শ গ্যাসের সমীকরণ আছে, বা এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা পড়ছিলাম চার্লস ল, বয়েলস ল, এবং তাদের যে একটা গ্যাস, তারা যে একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কাজ করেছে নাকি আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়ে কাজ করেছে, সেটা কিন্তু আমরা পড়বো। বা গ্যাসগুলোকে, আমাদের আশেপাশে যে গ্যাসগুলো আছে সেগুলো আদৌ কি আদর্শ গ্যাস হিসাবে কাজ করে নাকি বাস্তব গ্যাস হিসাবে কাজ করে, বা এই আদর্শ গ্যাস কি আর এই বাস্তব গ্যাস কি, সেটা এবার আমরা পড়বো। তো আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস হচ্ছে যে যেসব গ্যাস বা যেসব সকল গ্যাস চাপ আর তাপমাত্রায় বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে, যে যেসব গ্যাসগুলো চাপ আর তাপমাত্রায় নির্দিষ্ট চাপ আর তাপমাত্রায় চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রকে মেনে চলে, অ্যাভোগাড্রোর সূত্রকে মেনে চলে, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কি বললাম? যে যে সমস্ত গ্যাসগুলো চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলবে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। চার্লসের সূত্র কি, বয়েলের সূত্র কি, আর অ্যাভোগাড্রোর সূত্র কি, তোমাদের কিন্তু আমি খুব ভালো করে বোঝালাম, ঠিক আছে। এবার কি বলছে যে আদর্শ গ্যাস আমরা তাদেরকে নাম দেবো যারা এই সূত্রগুলোকে মানবে। কিন্তু রিয়ালিটিতে, বাস্তবে এরকম কোনো গ্যাসই হয় না যারা এই পুরোপুরি আদর্শ গ্যাস অনুযায়ী বা চার্লসের সূত্র অনুযায়ী, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী হয়। বুঝা গেল কি? যে এই যে সূত্রগুলো দিয়েছে ওরা, চার্লসের যে সূত্রগুলো দিয়েছে কোন একটা গ্যাসকে ধরে নিয়ে, ওরকম কোন ন্যাচারাল বা ওরকম কোন পরিবেশে ওরকম কোন গ্যাসই এক্সিস্টেন্স করে না, বা বাস্তবে ওরকম কোন গ্যাসই নেই, ঠিক আছে। তাহলে কি, যে আদর্শ গ্যাস বলে কোনো প্রকার গ্যাসই হয় না, আদর্শ গ্যাস বলে কোনো প্রকার গ্যাসই হয় না, আগে এটা তোমরা মাথায় রাখো, যে আদর্শ গ্যাস বলে কোনো প্রকার গ্যাস হয় না। আদর্শ গ্যাস কি, যে চার্লস আর বয়েলস আর অ্যাভোগাড্রো এরা যে সমীকরণ বা এরা যে সূত্র দিয়েছিল বা যে কন্ডিশন ধরে নিয়ে সূত্র দিয়েছিল, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে যদি তুমি কোনো গ্যাস হয় তাহলে সেটাকে আমরা আদর্শ গ্যাস বলবো। কিন্তু ন্যাচারালি ভাবে বা পরিবেশে এরকম কোনো গ্যাস হয় না, ঠিক আছে। ওই যে পরিবেশে যে গ্যাসগুলো থাকে, পরিবেশে যে গ্যাসগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো বাস্তব গ্যাস, বা ন্যাচারালি যে গ্যাসগুলো সাধারণত ভাবে পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো বাস্তব গ্যাস। আর যে গ্যাসগুলো ওই আদর্শ গ্যাস বা যে বয়েলের সূত্র বা যে চার্লসের সূত্র দিয়েছিল ওই সমীকরণগুলোকে মানতে পারবে তাদেরকে বলবো আমরা আদর্শ গ্যাস। যেটা আদর্শ গ্যাস বাস্তবে সম্পূর্ণ আদর্শ গ্যাস বলে কোনো কিছু হয় না। বা আদর্শ গ্যাসের একটা সমীকরণ আমরা পড়বো এরপরে, যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে P = nRT, সেটা কি করে আসছে বলবো। এই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে, এই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে এরকম কোনো গ্যাসই নেই পরিবেশে। বুঝা গেল? এটা জাস্ট শুধুমাত্র খাতা কলমের হিসাবের জন্য এরকম একটা কন্ডিশনকে ধরে নেওয়া হয়, খাতা কলমের হিসাবের জন্য এরকম একটা কন্ডিশনকে ধরে নেওয়া হয়। আদর্শ গ্যাস বলে পরিবেশে কোনো কিছু হয় না, যা হয় সবই হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাস এটাই যে আমাদের আশেপাশে পরিবেশে বা আমাদের পরিবেশে বা আমাদের পরিচিত যেসব গ্যাসগুলো আছে সেগুলাই হচ্ছে বাস্তব গ্যাস। আমাদের পরিচিত যেমন হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোই হচ্ছে বাস্তব গ্যাস। কারণ এগুলোই আমরা সাধারণত আমাদের আশেপাশে দেখতে পাই। তাহলে কি, যে সাধারণ চাপ ও তাপমাত্রায় আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়। এবার দেখো, যে এই যে বিচ্যুতি কথাটা ইউজ করছি,
যে আমরা সাধারণ চাপ আর তাপমাত্রায় আমরা আদর্শ গ্যাস পাই না। আদর্শ গ্যাস থেকে এরা বিচুক্ত ধর্মের বা ধর্ম গ্রহণ করে। বিচুক্তি মানে কি? আমি তোমাকে বললাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি টা মেনে চলতো। কিন্তু এরা পুরোপুরি পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে না। পিভি ইকুয়াল টু এনআরটি থেকে একটু কম, একটু বেশি বা একটু বিচুক্তি ঘটায়। এদেরকেই বাস্তব গ্যাস বলা হয়। বা এই বিচুক্তিটা কি পরিমাণ ঘটায় সেটা তোমরা কিন্তু উঁচু ক্লাসে পড়তে পারো। যে উঁচু ক্লাসে আছে যে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে কিভাবে এরা আদর্শ গ্যাস থেকে বিচুক্তি ঘটাচ্ছে বা কখন কত পরিমাণ বিচুক্তি ঘটাচ্ছে। তো কি যদি তুমি খুবই নিম্নচাপ, যদি তুমি খুবই নিম্নচাপ এবং উষ্ণতা বাড়াও উচ্চ উষ্ণতায়, তাহলে তুমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস রূপে পেতে পারো। কি যদি তুমি কোনো একটা সাধারণ গ্যাসকে ধরো, তুমি হাইড্রোজেন গ্যাসকে নিলে, হাইড্রোজেন গ্যাসকে নিয়ে খুবই নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় ওকে পরিণত করলে, তাহলে ওই যে গ্যাসের ধর্মটা হবে, সেই তখন গ্যাসের ধর্মটা আদর্শ গ্যাস রূপে আচরণ করতে পারবে। বা তখন ওই গ্যাসটা পিভি ইকুয়াল টু এনআরটি বা আদর্শ গ্যাসের যে সমীকরণ, এই আদর্শ গ্যাসের সমীকরণের ধারণা অনুযায়ী চলবে। কখন চলবে? যে যখন খুবই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় রেখেছো। কোনো বাস্তব গ্যাসকে খুবই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় যদি তুমি রাখো, তাহলে ওই বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস রূপে তুমি গণনা করতে পারো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লাস মাধ্যমিকের জন্য, এবং তোমাদের যারা ক্লাস বা জেএনএম এএনএম যাবে বা যে কোনো পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, কোন ক্ষেত্রে বা কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। সেটা হচ্ছে খুবই নিম্নচাপ, কি বললাম, খুবই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, খুবই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসগুলো একে অপরের সঙ্গে করবে, কি বলে, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এবার দেখো তোমাকে আমি বলি যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য কি। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য কি। আদর্শ গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে, যার কোনো বাস্তবে এক্সিস্টেন্স নেই বা বাস্তবে সেটা উপস্থিত থাকে না। বাস্তব গ্যাস কি, যেগুলো ন্যাচারাল ভাবে পাওয়া যায় বা যে গ্যাসগুলো নর্মাল উষ্ণতা নর্মাল টেম্পারেচারে আমরা যে গ্যাসগুলো দেখতে পাই সেগুলাই হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক আছে। বাস্তব গ্যাস একে অপরের ভিতরে কলিশন করে বা একে অপরের ভিতরে ধাক্কা খায়, একে অপরের গতিশক্তি আছে। ঠিক আছে। কিন্তু আদর্শ গ্যাসটাকে ধরা হয় কি, যে ওরা নির্দিষ্ট একটা রীতিতে চলাফেরা করে, নির্দিষ্ট একটা রীতিতে চলাফেরা করে। ধরো আমি তোমাকে বললাম যে একটা অণু এদিকে চলছে, তুমি বলবে নেক্সট অণুটাও এদিকে চলবে, নেক্সট অণুটাও এদিকে চলবে, একটা নির্দিষ্ট রীতিতে চলাফেরা করে। কিন্তু একটা বাস্তব গ্যাস কোনো সময় নির্দিষ্ট রীতিতে চলাফেরা করে না, ও নিজের মন মতো যেদিক যখন চায় তখন যায়। এটাই হচ্ছে একটা আদর্শ গ্যাস, আর এটা হচ্ছে একটা বাস্তব গ্যাস, যে আদর্শ গ্যাস আদৌ কোনো রিয়াল ভাবে ওরকম এক্সিস্টেন্স করে না। ঠিক আছে, বুঝা গেল আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কি পার্থক্য। আর এটাও তোমাদেরকে বললাম যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, বাস্তব গ্যাস যখন খুবই নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা, এই কন্ডিশনে যদি তুমি কোনো একটা বাস্তব গ্যাসকে রাখো, তাহলে ওই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝা গেল সবাই? আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস বুঝতে পারলে বলো। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কি বুঝতে পারলে সবাই বলো। আর একটা জিনিস বলো দেখি, যে নাইট্রোজেন গ্যাস, তোমাদের একটা খুবই ভালো একটা এক্সাম্পল বলো যে নাইট্রোজেন গ্যাস কোথায় ইউজ করা হয়, বলো। তোমাদেরকে এত বারবার বলছি রিয়েল লাইফে জেনে পড়ো, রিয়েল লাইফে জেনে পড়ো, ঠিক আছে। একটা উদাহরণ আমাকে বলো, কেউ যদি জেনে থাকো যে নাইট্রোজেন গ্যাস কোথায় ইউজ করা হয়, যেটা তুমি প্রতিনিয়ত, আর যা তোমাদের আরো একটা ক্লু দিলাম যে খাবার ক্ষেত্রে, কোন খাবারের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়, বলো। বলো দেখি কেউ জেনে থাকলে এটা বলতে পারো কি? যে কোন খাবারের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয় বা নাইট্রোজেন গ্যাস কাজে লাগানো হয়। নাইট্রোজেন গ্যাসের একটা খুবই ভালো ধর্ম আছে, সেটা হচ্ছে কি বলতো, যে নাইট্রোজেন গ্যাস কারোর সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে না। এটাও কিন্তু তোমরা জানো, বা এটাও তোমাদের সিলেবাসে আছে হয়তো, রাসায়নিক গণনায় বা ইনঅর্গানিকেও আছে তোমাদের, যে নাইট্রোজেন গ্যাস কারোর সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে না। তো এই ধর্মটা কাজে লাগিয়ে নাইট্রোজেন গ্যাস কোন জায়গাতে ইউজ করা হয়, যেটা আমরা ডেইলি লাইফে খুবই পরিমাণে ইউজ করি, বলো দেখি কেউ, বলো কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে যে নাইট্রোজেন গ্যাস আমরা ডেইলি লাইফে খুবই পরিমাণে ইউজ করি খাবার ক্ষেত্রে। একজন বলছে চিপসের প্যাকেট, ঠিক, চিপসের প্যাকেটে, চিপস যে ফুলিয়ে রাখা হয়েছে সেই চিপসের প্যাকেটে এই নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়, বুঝলে। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়। তার এটাই কারণ, নাইট্রোজেন গ্যাস ইউজ করার এটাই কারণ কি বলতো, যে নাইট্রোজেন গ্যাস কোনো আদার সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে না। বা ওই যে নাইট্রোজেন গ্যাসের আরো একটা ধর্ম আছে, যে চিপস গুলো যে সবসময়
কুড়কুড়ে হয়ে আছে, ঠিক আছে, যেন চিপসে না যায় বা নরম না হয়ে যায়, তার জন্য কিন্তু নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়। কারণ চিপস যখন তুমি প্যাকেট খুলবে নাইট্রোজেন গ্যাস যদি বেরিয়ে যায় তবেই চিপস গুলো নরম হবে। যতক্ষণ পর্যন্ত নাইট্রোজেন গ্যাস ওর মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত চিপস গুলো নরম হবে না। চিপস গুলোকে ক্রিস্পি করে রাখার জন্য নাইট্রোজেন গ্যাস গুলো ইউজ করা হয় চিপসের প্যাকেটে। কারণ কি নাইট্রোজেন গ্যাস কারোর সঙ্গে বিক্রিয়া করে না, সাধারণত খুব তাড়াতাড়ি নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করে না চাপ বা উষ্ণতায়। বুঝা গেল? এটা জাস্ট তোমাদের আমি জিজ্ঞেস করলাম, কেউ জানো কি জানো না তাই। নেক্সট দেখো, নেক্সট বলছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ কি? আমরা যে এতক্ষণ বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র পড়লাম, এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্রকেই একসঙ্গে কম্বিনেশন করে বা একসঙ্গে যুক্ত করে এই আদর্শ গ্যাসের সমীকরণ করা হয়। তো আমরা কি পড়লাম? চার্লসের সূত্র কি পড়লাম? পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। বয়েলের সূত্র চার্লসের পড়লাম ভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, চার্লসের সূত্র। আর আমরা অ্যাভোগাড্রোর সূত্র পড়লাম ভি বাই এন ইজিক্যাল টু কনস্ট্যান্ট বা ভি ভেরিয়েশন এন ইজিক্যাল টু কনস্ট্যান্ট। তাহলে কি দেখো, টোটাল আমরা বললাম পিভি, পিভি ভেরিজিয়াস এনটি, এটা আমরা বললাম যে পিভি ভেরিজিয়াস এনটি। পিভি ভেরিজিয়াস কনস্ট্যান্ট আমরা একটা পড়ছিলাম, সেই কনস্ট্যান্ট গুলোকে আমি হটিয়ে দিয়ে জাস্ট আমি টার্ম গুলো লিখেছি সমানুপাতিকে, যে পিভি ভেরিজিয়াস এনটি, পিভি ভেরিজিয়াস এনটি। তো আমি যদি এখানে ভেরিজিয়াস হটাই তাহলে আমি এখানে লিখতে পারি যে পিভি ইজিক্যাল টু, এই ভেরিজিয়াস হটানোর জন্য নিলাম আমি আর, ঠিক আছে, এন আর টি। তাহলে এই আরটা একটা নিশ্চয়ই ধ্রুবক, এই আর নিশ্চয়ই একটা ধ্রুবক। যেহেতু আমি এটাকে গ্যাসের ক্ষেত্রে ইউজ করছি, যেহেতু আমি এটাকে গ্যাসের ক্ষেত্রে ইউজ করছি, তার জন্য এই আর কে বলা হয় গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে কি পিভি ইজিক্যাল টু এন আর টি, এটা কি করে পেলাম বুঝতে পারলে? চার্লসের সূত্র ছিল পিভি ইজিক্যাল টু ভি বাই টি ছিল হচ্ছে চার্লসের সূত্র, আর পিভি ইজিক্যাল ছিল বয়েলের সূত্র, ভি বাই এন ছিল হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তো এই সূত্রটাকে আমি কনস্ট্যান্ট হটিয়ে পি ভেরিজিয়াস এন টি লিখলাম। আর কনস্ট্যান্টের সমানুপাতিক ঘটানোর জন্য আমি আর একটা কনস্ট্যান্ট নিলাম। যেহেতু আমি এটা গ্যাসের ক্ষেত্রে ইউজ করছি তাই এর নাম দেওয়া হয়েছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে কি হলো যে পিভি ইজিক্যাল টু এন আর টি, এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তোমাকে যে আদর্শ গ্যাস ওখানে বুঝালাম, ওই আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইজিক্যাল টু এন আর টি। এই পিভি ইজিক্যাল টু এন আর টি সমীকরণ যে যে গ্যাসগুলো মেনে চলবে তারাই হচ্ছে আদর্শ গ্যাস, যেগুলো রিয়ালে কোনো এক্সিস্টেন্স নাই। যখন তুমি বাস্তব গ্যাসে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা রাখবে তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসাবে কাজ করতে পারে। বুঝা গেল? তাহলে পিভি ইজিক্যাল টু এনআরটি। পি হচ্ছে কি গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা বা অণু সংখ্যা, ঠিক আছে, টি হচ্ছে পরম উষ্ণতা, বারবার বলছি পরম উষ্ণতা বা কেলভিন। পরম উষ্ণতাকে কেলভিনে লিখবে, এটা কিন্তু আমি বারবার লিখে রেখেছি ওর জন্য যেন ভুল না হয়, সেলসিয়াসে না করো। আর আর হচ্ছে সর্বজনীন ধ্রুবক, আর হচ্ছে সর্বজনীন ধ্রুবক। এই আর এর মানটা, এই আর এর মানটা আর ইজিক্যাল টু তুমি পিভি বাই এনটি, এই আর এর মান পিভি বাই এনটি একক আয়তন ইউজ করে এই আর এর মান তুমি বার করতে পারবে। এসআই এর ক্ষেত্রে, সিজিএস এর ক্ষেত্রে আলাদা আলাদা করে এই আর এর মানটা তুমি বার করতে পারবে একক আয়তনের ক্ষেত্রে। আর ইকুয়াল টু পিভি বাই এনটি, এই আর এর মান একক আয়তনের ক্ষেত্রে তুমি বার করতে পারবে। তো আমি একক আয়তনের ক্ষেত্রে বার করে নি, ডাইরেক্ট লিখে রেখেছি যে আর এর মান যদি তুমি লিটার অ্যাটম স্ফিয়ারে বার করো, লিটার এটিএম এ, ঠিক আছে, তাহলে 0.082 লিটার। যদি তুমি জুলে বার করো তাহলে 8.314। যদি তুমি ক্যালোরিতে বার করো, যদি তুমি ক্যালোরিতে বার করো তাহলে 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যদি তুমি ক্যালোরিতে বার করো তাহলে হচ্ছে 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন, 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই আর এর মান তিনটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ কি যতগুলো তুমি কোশ্চেন করবে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে, প্রতিটা জায়গাতে আর এর মানটা তার নির্দিষ্ট একক হিসেবে ইউজ হবে। যখন তুমি লিটার অ্যাটমোস্ফিয়ারে বার করছো তখন 0.082, যখন তুমি জুল মোলে বার করছো তখন 8.314, যখন তুমি ক্যালোরিতে বার করছো তখন 2.82 ক্যালোরি এটা পড়বে। বোঝা গেল? এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে কোশ্চেন খুবই সহজ আছে, খুবই সহজ আছে। কিরকম কোশ্চেন, যে তোমাকে ধরো ভি দিয়ে দিল, সবই দিয়ে দিল, তোমাকে ধরো এখানে মোল বার করতে বললো, তোমাকে জাস্ট একটা বাদ দিয়ে বাকি সব দিয়ে দিবে, সব ক্ষেত্রেই তাই, জাস্ট তোমাকে এখানে একটা বাদ দিয়ে বাকিগুলো, এই চ্যাপ্টার থেকে সব কোশ্চেনই এরকমই হয়, সব কোশ্চেনই এরকমই হয়। আর এই আর এর মান বার করা হয়েছে, এই মানগুলো বার করা হয়েছে পিভি বাই এন থেকে, যে নির্দিষ্ট একটি এককে যখন তুমি সিজিএস লিখবে তখন তুমি সব সিজিএস এককগুলো বসাবে, যখন তুমি এসআই বসবে তখন সব সিজিএস এর ইউনিট এককগুলো বসাবে, দিয়ে আর এর মান বেরোবে, আর এর মান বেরোবে। বলে দিলাম লিটার এস বেরোবে 0.082, কেজি মোলে জুলে হচ্ছে 8.14, আর ক্যালোরিতে বার করলে 2 ক্যালোরি, ক্যালোরিতে বার করলে হচ্ছে 2 ক্যালোরি। ঠিক আছে?
এবার তোমাদেরকে আরো একটা হোমওয়ার্ক দেই, প্রতিদিনের মতো আজকে একটা হোমওয়ার্ক দিই, যে আমি তোমাকে যে সর্বজনীন গ্যাসের ধ্রুবক আর বললাম, এই আর এর তো ইউনিট আমি এখানে লিখেই দিয়েছি, আর এর ইউনিট তো এখানে লিখেই দিয়েছি। তোমরা আর এর ডাইমেনশনটা বার করবে, আর এর ডাইমেনশনটা বার করবে সবাই। ঠিক আছে, আর এর ডাইমেনশন সবাই বার করে নেক্সট ভিডিও করার আগে, নেক্সট ক্লাস যে কোশ্চেন করবো তার আগে কমেন্টে লিখবে। ঠিক আছে, আর এর ডাইমেনশনটা সবাই বার করবে, বুঝা গেল? আর এর যে ডাইমেনশন আছে বা আর এর যে মাত্রা, সেই মাত্রাটা বার করে কমেন্টে বলবে। দেখো এখানে তোমাকে আমি বললাম যে পিভি ইজিক্যাল টু এনআরটি, পিভি ইজিক্যাল টু এনআরটি। এবার তোমাকে আমি এখানেও একটা বললাম যে যখন তোমাকে দেখো পড়িয়েছিলাম কি বলে, চার্লসের সূত্র যখন পড়ালাম, বয়েলের সূত্র, তখন ভেলোসিটি না দিয়ে যদি তোমাকে ডেনসিটি দিত, তাহলে তখন আমি তোমাকে বললাম তাহলে নিশ্চয়ই যখন এখানে ভেলোসিটি আছে, তো এই ভেলোসিটির জায়গাতেও ওরা ডেনসিটি ইউজ করতে পারে, বা ডেনসিটির টার্মে তোমাকে আদর্শ গ্যাসের সমীকরণটা বলতে পারে, ডেনসিটির টার্মে আদর্শ গ্যাসের সমীকরণ কি, বা তোমাকে ভলিউমের জায়গায় না দিয়ে তোমাকে ডেনসিটি দিয়ে দিল, তাহলে তুমি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি করে বার করবে? তো সেটাও এখানে দেখানো। তাহলে কি, যে আমরা পি ফিজিক্যাল টু এনার্জি জানি, এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা, এন ইজিক্যাল আমরা কি জানি, ওয়েট বাই মলিকুলার ওয়েট, এটা আমরা জানি যে ওয়েট বাই মলিকুলার ওয়েট, এটা আমরা জানি তো, ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে আমরা এন ইজিক্যাল টু লিখলাম ওয়েট বাই মলিকুলার ওয়েট, ওয়েট বাই মলিকুলার ওয়েট ইনটু আরটি, এটা আমরা জানি। ঠিক আছে, এবার দেখো আমি এখানে লিখছি যে মলিকুলার ওয়েট ইজিক্যাল টু, মলিকুলার ওয়েট ইজিক্যাল টু কি লিখবো বলো তো? মলিকুলার ওয়েট হচ্ছে তোমার আরটি, আরটি আমি গুণ করছি, ঠিক আছে, এটা জাস্ট আমি গুণ করছি, তোমরা নিজেরা দেখতে ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। আরটি বাই পিভি, আরটি বাই পিভি যদি আমি এখানে মলিকুলার ওয়েট ইজিক্যাল টু লিখি, তাহলে আরটি বাই পিভি লিখবো, ইনটু ওয়েট লিখবো এখানে, ওয়েট লিখবো এখানে। এবার দেখো এই যে ওয়েট আপন ভলিউম, এই যে ওয়েট আপন ভলিউম, এটাই তো ডেনসিটি, যে ওয়েট আপন ভলিউমটাই তো ডেনসিটি। তাহলে মলিকুলার ওয়েট ইজিক্যাল টু, মলিকুলার ওয়েট ইজিক্যাল টু আর টি ইনটু ডেনসিটি বাই পি। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে ডেনসিটি ইজিক্যাল টু পি ইনটু মলিকুলার ওয়েট বাই আর টি, বা মলিকুলার ওয়েট না দিয়ে তুমি যেখানে মাস দেওয়া, তাহলে মাসও ইউজ করতে পারবে। তাহলে কি হলো যে পি ইজিক্যাল টু ডেনসিটি ইজিক্যাল টু প্রেসার ইনটু মলিকুলার ওয়েট বাই আর টি, প্রেসার ইনটু মলিকুলার ওয়েট বাই আর টি। তাহলে আমরা যে গ্যাসের আদর্শ গ্যাসের যে সমীকরণ লিখলাম, সেই আদর্শ গ্যাসের সমীকরণ যদি আমরা প্রেসারের ডেনসিটি টার্মে লিখি, তাহলে ডেনসিটি টার্মে কি লিখবো, যে ডি ইজিক্যাল টু বা ডেনসিটি ইজিক্যাল টু প্রেসার ইনটু মাস বা মলিকুলার ওয়েট ইনটু গ্যাস কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার, টেম্পারেচার অবশ্যই কেলভিনে। এটা হচ্ছে ওর ডেনসিটির টার্মে, এটা হচ্ছে ওর ডেনসিটি টার্মে আদর্শ গ্যাসের সমীকরণ। সবাই বুঝতে পারলে কি করে নিয়ে আসলাম? বললাম যে এখানে আমি মোল ইজিক্যাল টু লিখলাম ওয়েট বাই মলিকুলার ওয়েট, আর এখানে আমি জাস্ট এটাকে ঘুরিয়ে লিখলাম মলিকুলার ওয়েট ইজিক্যাল টু ডব্লিউ বাই ভলিউম বা ওয়েট বাই ভলিউম। তাহলে ওয়েট বাই ভলিউমটাই হচ্ছে ওর ডেনসিটি, ওয়েট বাই ভলিউমটাই হচ্ছে ডেনসিটি, তাই আমি ডেনসিটিটা এখানে বের করলাম। সবাই এটা বুঝতে পারলে? সবাইকে ডেনসিটিটা আমি বুঝতে পারলে এটা, যে ডেনসিটি ইজিক্যাল টু তোমাকে বললাম যে প্রেসার ইনটু মলিকুলার ওয়েট বাই গ্যাস কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার, টেম্পারেচার অবশ্যই কেলভিনে, টেম্পারেচার অবশ্যই কেলভিন। বোঝা গেল সবারই? আর নেই, আর বেশি নেই, আর খুব বেশি হলে 10 মিনিট আছে, আর বেশি নেই। বলো একবার তাড়াতাড়ি, একবার রিপ্লাই করো তোমরা, বলো ডেনসিটির টার্মে তোমরা বুঝতে পারলে? যেটা বললাম তোমাকে ডেনসিটির টার্মে, আর এটা হচ্ছে যে আদর্শ গ্যাসের যে সমীকরণ, নরমাল সমীকরণ, সেই নরমাল সমীকরণ। কি হলো, সবাই ঘুমিয়ে পড়লে নাকি? সবাই কি ঘুমিয়ে পড়লে? ক্লাস কিন্তু আজ বেশিক্ষণ হয়নি, ক্লাস মিডিলে কিন্তু অনেকক্ষণ আজ ডিস্টার্ব হয়েছিল, ক্লাস কিন্তু আজ বেশিক্ষণ হয়নি, তাই সবাই অধৈর্য হয়ে যায় না, দেখে নাও ক্লাস কিন্তু খুব ছোটই চলছে আজকে। দেখো তোমরা কি বলতো, এটা আমি তোমাদেরকে বার করে দিচ্ছি, তাই এটাই কারণ যে তোমরা কোশ্চেনে ডাইরেক্ট ইউজ করতে পারবে, কোশ্চেনে ডাইরেক্ট ইউজ করতে পারবে। যদি তোমাকে ডেনসিটি দিয়ে দেয় তাহলে তুমি কি করে বার করবে, যদি ডেনসিটি টার্মে দিয়ে দেয় তাহলে কি করে বার করবে, ওর জন্য তোমাদেরকে আমি ডেনসিটি টার্মে বার করে শিখিয়ে দিলাম, যে তোমাকে যেন পরীক্ষায় বসে বার করতে না করা হয়, বা তুমি যদি মাথাতেই আসলো না যে কি করে আমি ডেনসিটি টার্মটা বার করবো, তাই এটা আমি তোমাদেরকে বলে দিলাম যে ডেনসিটি টার্মে যদি পড়ে তাহলে এইভাবে বার করবে। এবার দেখো যে আদর্শ গ্যাসের যে বিচ্যুতি বললাম তোমাকে, যে আদর্শ গ্যাসের যে বিচ্যুতি হচ্ছিল দিয়ে বাস্তব গ্যাস উৎপন্ন করছিল, ঠিক আছে, তো এই বিচ্যুতিগুলোর কারণ কি, এই বিচ্যুতিগুলোর কারণ
ফার্স্ট হচ্ছে আয়নজনিত কারণ, ফার্স্ট হচ্ছে আয়তনজনিত কারণ, আর হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক যে ওই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে নিজেদের মধ্যে, সেই আকর্ষণ বলের কারণে আদর্শ গ্যাসের বিচ্যুতি হয়। আদর্শ গ্যাসের বিচ্যুতি হয়। কি বলছে? যে গ্যাসের অণুগুলো নিজস্ব আয়তন আছে। আমরা যে এতক্ষণ বলছিলাম যে গ্যাসের কোনো নিজস্ব আয়তন নেই, গ্যাসের কোনো নিজস্ব আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আয়তন ধারণ করে। এটা কিন্তু ঠিক। এটা কিন্তু ঠিক। কখন ঠিক? যখন তুমি একটা বড় পরিমাণ, একটা বেশি পরিমাণ গ্যাস নিচ্ছ, তখন এটা ঠিক। কিন্তু যদি তুমি একটা ক্ষুদ্র পরিমাণ কণাকে দেখো, তাহলে ওই ক্ষুদ্র পরিমাণ কণারও কিন্তু একটা নগণ্য পরিমাণ আয়তন আছে। একটা নগণ্য পরিমাণ আয়তন আছে। ওই নগণ্য পরিমাণ আয়তনটাকে আমরা কিন্তু নেগলেক্ট করে দিচ্ছি। যেকোনো চার্লসের সূত্রে, বয়লের সূত্রে কিন্তু আমরা ওই নগণ্য পরিমাণ আয়তনটাকে নেগলেক্ট করে দিচ্ছি। এই নগণ্য পরিমাণ আয়তনটাকে নেগলেক্ট করার জন্যই আদর্শ পরিমাণে আদর্শ গ্যাস রিয়াল লাইফে এক্সিস্ট করে না। কারণ ওখানে নগণ্য পরিমাণ হলেও ত্রুটি দেখা দিতে পারছে বা ত্রুটি দেখা যায় যে ওদের কোনো গ্যাসের আয়তন থাকে না। ওদের নির্দিষ্ট কণার কিন্তু নগণ্য পরিমাণ হলেও আয়তন আছে। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট ত্রুটি। এইরকম ত্রুটির কারণে আদর্শ গ্যাস বিচ্যুতি ঘটে। আর ২ হচ্ছে আন্তর্জাতিক যে আকর্ষণ বা আন্তঃআণবিক আকর্ষণ বল। মানে কি? যে একটা পাত্রে ধরো অনেকগুলো গ্যাস আছে, অনেকগুলো গ্যাস আছে। তো একে অপরের প্রতি যে আকর্ষণ, এই একে অপরের প্রতি আকর্ষণটাকে আমরা একদম নগণ্য ধরে নিই। আমরা বলি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই একে অপরের প্রতি কোনো আকর্ষণ বল থাকে না। একে অপরের প্রতি কিন্তু কোনো আকর্ষণ বল থাকে না। আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা ধরে নিই। কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। কিন্তু এটা বাস্তবে সঠিক নয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে ওই আকর্ষণ বলগুলো ক্রিয়া করে। ওই আকর্ষণ বলগুলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটুও নগণ্য পরিমাণ হলেও কিন্তু ওদের মধ্যে একে অপরের আকর্ষণ বল আছে। একে অপরের মধ্যে আকর্ষণ বল আছে। যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা অনুপস্থিত বলে ধরে নিই। এই দুটো মেইন ত্রুটির কারণেই আদর্শ গ্যাসের যে বিচ্যুতি হয়, সেই বিচ্যুতিটা দেখা দেয়। যে আদর্শ গ্যাস আদৌ কেন থাকে না? এই দুটো মেইন কারণে। যে আমরা ওদের আয়তনকে আমরা নেগলেক্ট করে দিই বা 0 ধরে নিই, যেটা আদৌ সত্য না। নগণ্য পরিমাণ হলেও ওদের আয়তন থাকে। আর কি? যে ওদের মধ্যে যে আন্তঃআণবিক যে আকর্ষণ বল, মানে একে অপরের প্রতি যে আকর্ষণ বল, সেটাকে আমরা 0 ধরে নিই। কিন্তু যার মধ্যে নগণ্য পরিমাণ হলেও আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। এই কারণেই এদের এই আদর্শ গ্যাসগুলোর বিচ্যুতি ঘটে। বোঝা গেল বিচ্যুতি ঘটে কেন? এবার হচ্ছে এই যে আদর্শ গ্যাস বা এই যে আদর্শ গ্যাসগুলো আমরা পড়ছি, এই আদর্শ গ্যাসের আসল যে বাস্তব গ্যাস, যে বাস্তব গ্যাসের যে আদর্শের কথাগুলো, যেগুলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে এ প্রযোজ্য, সেই প্রযোজ্যগুলোকে গ্যাসের গতীয় তত্ত্বের ক্ষেত্রে বলা হয়েছে। গ্যাসের গতীয় তত্ত্বের যে স্বীকার্য, সেই গতীয় তত্ত্বের স্বীকার্যের ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলোকে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা এবং অণু দ্বারা গঠিত। ওই অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। ওই অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু ওদের আয়তন আছে। ২, অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। অণুগুলোর মধ্যে ওই যে গ্যাসের আয়ত্ত বা আদর্শ গ্যাসের যে কথাগুলো বলছিল, সেটা এখানে বলছে। যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই। অণুগুলো সর্বদা সরল রৈখিক গতি পথে ছোটাছুটি করে। তোমাকে যে আদর্শ গ্যাসটা বললাম, যে বাস্তব গ্যাসের তুলনায় আদর্শ গ্যাসটা কিভাবে বিচ্যুতি ঘটছে, এই আদর্শ গ্যাসের ধর্মগুলো কিন্তু এখানে বলা হয়েছে। কার সঙ্গে তুলনা করে? বাস্তব গ্যাসের সঙ্গে তুলনা করে। যে বাস্তব গ্যাসের সঙ্গে তুলনা করে কিন্তু এই গতিসূত্রে আদর্শ গ্যাসের বা আদর্শ গ্যাস যেটাকে আমরা মেনে নিচ্ছি, ওই আদর্শ গ্যাসের কিন্তু এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে? যে কি? যে প্রতিটা অণু বা ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। তার আয়তনের তুলনায় খুবই নগণ্য। ওদের মধ্যে আকর্ষণ বল, বিকর্ষণ বল নেই। তো আছে। কিন্তু বাস্তবে কিন্তু ওদের আকর্ষণ বল, বিকর্ষণ আকার আছে। তার জন্যই কিন্তু ওদের আদর্শ গ্যাস বলে কোনো কিছু হয় না বাস্তবে। বাস্তবে সবকিছু বাস্তব গ্যাস বলে হয়। অণুগুলো সর্বদা সরলরৈখিক পথে ছোটাছুটি করে। তোমাকে বললাম যে কোনো অণু নির্দিষ্ট একটা দিকে সরলরৈখিক পথে ছোটাছুটি করছে, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয়। কিন্তু বাস্তবেও এটা সত্যি না। ২ নম্বর কি? যে অণুগুলো পরস্পরের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে, একে অপরের সঙ্গে যে সংঘর্ষ, সেটা স্থিতিস্থাপক হয়। মানে কি? যে একে অপরের যে পরিমাণ বল প্রয়োগ করবে, সে পরিমাণে বল স্থিতিস্থাপক যেটা হয়। ঠিক আছে? কিন্তু এটাও কিন্তু বাস্তবে সম্পূর্ণ না। আর কি বলেছে? গ্যাসের যে গড় গতিশক্তি তা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা বলেছিল গ্যাসীয় তত্ত্বের যে স্বীকার্য, সেই গ্যাসীয় তত্ত্বের স্বীকার্যে আদর্শ গ্যাসের উপর ভিত্তি করে এই কথাগুলো বলেছিল। বুঝা গেল? প্রতিটা স্টেটমেন্ট তোমরা মনে রাখবে, যে এখানে প্রতিটা স্টেটমেন্ট কিন্তু তোমাদের কোশ্চেনে আসার মতো, যে গ্যাসীয় তত্ত্বের যে স্বীকার্য, সেই গ্যাসীয় তত্ত্বের স্বীকার্যের স্টেটমেন্ট গুলো কি কি বলেছিল আদর্শ গ্যাসের জন্য। বুঝা গেল সবারই? এটা কিন্তু আমি তোমাদের এর আগে এই স্টেটমেন্টগুলো আগে কিন্তু বুঝালাম, যে হ্যাঁ, কেন আদর্শ গ্যাসের ক্ষেত্রে কাজ করে আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কেন কাজ করে না। কেন কাজ করে না। নেক্সট দেখো, নেক্সট বলতে হচ্ছে ব্যাপন। নেক্সট বলছে কি? যে ব্যাপন। যে ব্যাপন কি? ব্যাপন কি? সবাই জানো ব্যাপন কি? ব্যাপনের উদাহরণ বা
ব্যাপনের যে রিয়েল লাইফ উদাহরণ সেটা তোমরা সবাই জানো, শুধুমাত্র কি বলতো তোমরা জানো না যে এটাকেই ব্যাপন বলে। ব্যাপন হচ্ছে কি, যে একই সঙ্গে বা একই অবস্থায় বা একই জায়গাতে যে একটা গ্যাস আর একটা গ্যাসের সঙ্গে যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যায়, মিশে গিয়ে মিশ্রণ তৈরি করে, এই পদ্ধতিটাকেই বলা হয় ব্যাপন। কি, যে একটা গ্যাস, ধরো এটা হচ্ছে একটা গ্যাস আছে, আর এখানে ধরো আরো এক প্রকার গ্যাস আছে, একে অপরের সঙ্গে মিশে গিয়ে একটা মিশ্রণ তৈরি করছে, একে অপরের সঙ্গে মিশে গিয়ে একটা মিশ্রণ তৈরি করছে, এটাকেই বলা হয় ব্যাপন। যে একে অপরের যে মিশে যাওয়ার ক্ষমতা, মিশে যাওয়ার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় ব্যাপন। যখন তুমি ধরো শ্বাস নিচ্ছ, ধরো শ্বাস নিলে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তুমি আলাদা করে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছ না, আলাদা করে অক্সিজেন নিচ্ছ না, একে অপরের সঙ্গে মিশে যাওয়া একটা মিশ্রণ নিচ্ছ, একে অপরের সঙ্গে মিশে যাওয়া মিশ্রণ নিচ্ছ। এই যে একে অপরের সঙ্গে মিশে আছে গ্যাসগুলো, এই ধর্মটাই হচ্ছে ওদের ব্যাপন ধর্ম, এই ধর্মটাই হচ্ছে ওদের ব্যাপন। ঠিক আছে, গতিশীলের কারণে যে, তো আমি যে তোমাকে এখনই বললাম যে ওদের যে গতিশীল, ওরা যে গতিশীল হয়, পদার্থ যে অণুগুলো একে অপরের সঙ্গে গতিশীল বা একে অপরের সঙ্গে আকর্ষণ বল থাকে, এই একে অপরের গতিশীল বা একে অপরের সঙ্গে আকর্ষণের বলের জন্যই কিন্তু এই ধর্মটা ওদের মধ্যে দেখা যায়, যে কণাগুলো বা গ্যাসের যে অণুগুলো, সে গ্যাসের অণুগুলো কিন্তু গতিশীল, গ্যাসের অণুগুলো স্থির না। এই গ্যাসের অণুগুলো গতিশীল হওয়ার কারণে কিন্তু এই ব্যাপন ধর্মটা ওদের দেখা যায়। এবার হচ্ছে কি বলতো, যে ব্যাপন ধর্ম দুটি ক্ষেত্রে নির্ভর করে, যে ব্যাপন ধর্ম দুটি ক্ষেত্রে নির্ভর। কি কি নির্ভর করে, যত তুমি গ্যাসের আয়তন বা যত বেশি তুমি চাপ বাড়াবে, গ্যাসের আয়তনের উপর যত বেশি তুমি চাপ বাড়াবে, তাপ না, যত বেশি চাপ বাড়াবে তত কি ওর আয়তন কমবে। আয়তন কমলে ওর ব্যাপন ক্ষমতাটা একটা নির্দিষ্ট জায়গায় সীমিত, তার মানে কি ওর ব্যাপন ক্ষমতা নিশ্চয়ই বৃদ্ধি পাবে। সেম ক্ষেত্রে তুমি যখন টেম্পারেচার বাড়াবে, তখন কি ওর গতি, ওর যে এই যে গতি বললাম, যে গতিশীল বললাম, ওই গতি বা কাইনেটিক এনার্জিটা ওর বাড়তে শুরু করবে টেম্পারেচার বাড়লে। তাহলে যখন তুমি ওর গতি বাড়িয়ে দিচ্ছ, ওই কাইনেটিক এনার্জি বাড়াচ্ছ, তাহলে নিশ্চয়ই ওর ব্যাপন পরিমাণ বাড়তে শুরু করবে। এই দুটোর উপরেই নির্ভর করে সাধারণত। যদি তুমি প্রেসার বাড়াও তাও ব্যাপন পরিমাণ বাড়ে, যদি তুমি ওর টেম্পারেচার বাড়াও তাও ব্যাপনের পরিমাণটা বাড়ে। বোঝা গেল? সবাই এতদূর পর্যন্ত বুঝতে পারলে? আর নেই কিছু। ঠিক আছে, আজকে এতদূরই। তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে যে গ্যাস কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে মাত্রাটা লিখতে। আর তোমাদের আরো একটা বললাম যে ক্লাস তোমাদের কেমন লাগছে না লাগছে, ক্লাসের শেষে অবশ্যই সেটার জন্য একটা ফিডব্যাক দাও, বা তোমরা রিভিউ দাও, কমেন্টে রিভিউ দাও, অবশ্যই দাও। ঠিক আছে, যদি কমেন্ট তোমরা করো, তাহলে যারা এরপরে ওই ক্লাসগুলো যারা দেখবে, বা লাইভে যারা দেখেনি, বা যারা আসছে ক্লাস খুঁজতে আসছে, যে হ্যাঁ কোন একটা জায়গায় ভালো ক্লাস পাচ্ছি কিনা, বা কোথাও আমার কম টাইমের মধ্যে সবকিছু করিয়েছে কিনা, বা কমন গুলো বলে দিয়েছে কিনা, তো তারাও যেন কমেন্ট দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ দাদা ভালো ক্লাস করিয়েছে, বা দাদা ভালো করে বুঝিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ক্লাসের শেষে, প্রতিটা স্যারের ক্লাসের শেষে ক্লাসটা কেমন লাগলো তোমাদেরকে করতে, সেটার একটা ফিডব্যাক দিয়ে যাবে। ঠিক আছে, যেন আমরাও বুঝতে পারি যে তুমি ক্লাসটা দেখেছো, তোমার ভালো লেগেছে, আমি যে এই খাটনি করছি বা আমি যে তোমাদেরকে এটা পড়াচ্ছি সেটা তোমাদের ভালো লাগছে। বুঝতে পারলে সবাই? এটা অবশ্যই তোমরা করো, এটা অবশ্যই তোমরা করো, যে ক্লাসের শেষে কমেন্টে একবার তোমরা ফিডব্যাক, যাই হোক তোমরা একটা কিছু তোমার নিজের মন মতো, নিজের যেটা ইচ্ছা হয়, তুমি কমেন্টে যেটা করছে, তোমাকে কেউ চিনবে না, তোমাকে কেউ জানে না, তুমি তোমার নিজের যেটা মনে আসবে, আমার প্রতি যেটা তোমার মনে আসছে, সেটা তুমি অবশ্যই ফিডব্যাক জানিয়ে দাও। ঠিক আছে, বলো কারো কোনো প্রবলেম? এতদূর পর্যন্ত যে পড়ালাম, পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। ঠিক আছে, নেক্সট দিন আমরা নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার থেকে গোল কোশ্চেন করবো, হয়তো একদিন বা দুদিন গ্যাপ দিয়ে আমি করবো, যেন তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারো এবং বাড়িতে প্র্যাকটিস করো। তারপর যে গোল কোশ্চেন চলছে, সেই গোল কোশ্চেন তোমরা করাবো এই চ্যাপ্টার থেকে। বোঝা গেল সবাই? তোমাদেরকে আবারও বললাম যে তোমাদের ব্যাচে, আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট আছো এখানে, তোমরা সবাই জানো যে ব্যাচের সিলেবাস শেষ হয়ে গেছে। তারপরও আমি তোমাদেরকে রিভিশন করাচ্ছি এই কারণেই, যে অনেকজন স্টুডেন্ট বললো যে স্যার দাদা আমাদের ফিজিক্সের পার্টটা একটু দুর্বল আছে, আমরা এখনো পর্যন্ত ভালো কোশ্চেন করতে পারছি না। ঠিক আছে, তাই তোমাদেরকে সবাইকে রিভিশন করিয়ে দিলাম, যে রিভিশন করানোর পরে কোশ্চেন প্র্যাকটিস, কিন্তু এরপরে আর রিভিশন হবে না, শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস হবে, শুধুমাত্র এরপরে কোশ্চেন প্র্যাকটিস হবে। আমি একবার পুরোটা রিভিশন করিয়ে দিয়ে তোমাদের ফুল কোশ্চেন প্র্যাকটিস হবে। তো তাই বলো যে কারো কোনো আর কোনো প্রবলেম আছে কিনা, বলো বলো। পড়াশোনা বাদ দিয়ে আর কোনো কিছু প্রবলেম কারো? আর এক্সাম নিয়ে তোমাদেরকে বারবারই বলছি যে এক্সাম কিছুদিন লেট হলেও এক্সাম হবে। ঠিক আছে, কিছুদিন লেট হলেও এক্সাম হবে। তো যাদের যে জায়গাটা দুর্বল পয়েন্ট আছো, যে দাদা এটা আমার এই জায়গাটা দুর্বল হয়ে আছে, বা এই সাবজেক্টটা আমার দুর্বল হয়ে আছে, তাদের কিন্তু কিন্তু খুবই ভালো সুযোগ যে তোমরা সেই জায়গাটাকে কভার করো, এই টাইমে তোমরা সেই জায়গাটাকে কভার করো। পরীক্ষার ডেট দিচ্ছে না বলে তোমরা ঘুমিয়ে টাইম কাটাচ্ছ, রিলস দেখে টাইম কাটাচ্ছ, সেটা করো না। দেখো, আমি বলছি না দেখো না, তোমাদের কিন্তু জেএনএম, বা বিশেষ করে আমি জেএনএম এর জন্য বলছি, খুব বেশি টাইম কিন্তু লাগে না যে তোমাদেরকে দিনে তোমাকে 10 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে, সেটাও কিন্তু না।
কিন্তু তোমাকে রেগুলার পড়তে হবে। তুমি যদি দিনে 3 ঘন্টাও পড়ো বা 4 ঘন্টাও পড়ো, তাহলে রেগুলার পড়ো। রেগুলার যেন একদিনও বাদ না যায়। তুমি প্রতিদিন সকালবেলায় উঠে তুমি প্রতিটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার রিভিশন করো, আর ওই চ্যাপ্টার কিছু পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করো। জাস্ট এইটুকু রেগুলার কাজ করে যাও, আমি তোমাকে বলছি যে তোমরা আরামসে সিলেক্ট হবে। কিন্তু এইটুকু কাজও যারা করছো না তারা আস্তে আস্তে ভুলতে থাকবে, এবং যে পরিমাণ যেটা তোমরা পড়েছিলে সেটাও তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে, সেটাও তোমরা মাথা থেকে বেরিয়ে যাবে। তো তাই মিনিমাম হলেও একটা করে চ্যাপ্টার রিভিশন করো আর কোয়েশ্চেন প্র্যাকটিস করো। যেগুলো তোমাদের উইক হয়ে আছে, ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকে বলো, যেগুলো উইক আছে সেগুলো পড়ো, সেগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করো, সেগুলো স্ট্রং করো, যেন এই টাইমটা তোমাকে ভালো করে কাজে লাগাতে পারো। দেখো যারা কিন্তু র্যাঙ্ক করবে বা যারা একটা ভালো কলেজ চাইছো, তাদের কাছে কিন্তু এটা একটা খুবই ভালো সময় যে তোমরা পিছন থেকে উঠে আগিয়ে যেতে পারবে, পিছন থেকে উঠে আগিয়ে যেতে পারবে। সবাই, তুমি যে জায়গাতে আছো, আমি যে জায়গাতে আছি, সবারই মনে হবে যে এখন তো পরীক্ষা হচ্ছে না দাদা, এখন পড়ে কি করব, যখন পরীক্ষা হবে তখন পড়ে দিবে। কিন্তু যারা অ্যাকচুয়ালি ভালো একটা কলেজ চাইছো বা যাদের পড়ার প্রতি মোটিভেশন আছে, তারা কিন্তু এই টাইমটাকে খুবই কাজে লাগাচ্ছে। বা আরো যারা চাইছে যে আমরা কম টাইমের মধ্যে, আমরা এতদিন প্রিপারেশন করা হয়নি, আমরা এখন প্রিপারেশন করব, তারা কিন্তু এই টাইমটাকে কাজে লাগাবে। তো তাই যারা প্রথম থেকে আছো, তোমাদের টাইমটাকে কাজে লাগাও নষ্ট না করে। মিনিমাম হলেও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করো রেগুলার, রেগুলার মিনিমাম না হলেও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আর আমাদের তো গ্রুপ আছেই, তোমাদের প্রবলেম হলে তোমরা জানাও, তোমরা ডিসকাস করো, তোমাদের সবসময় তোমাদের জন্য আছি। ঠিক আছে, তাহলে থাকো, নেক্সট দিন তাহলে এই চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেন হবে আর যেটা বললাম তোমরা অবশ্যই একটু কমেন্ট করো, তাহলে আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, গুড নাইট সবাইকে। আজকে আর ক্লাস হবে না, এখন থেকে পার ডে একটা করেই ক্লাস হবে, তোমাদের ইউটিউবে একটা করে ক্লাস হবে। আর যদি তোমাদের এক্সট্রা কিছু দরকার হয় সেটা তোমরা কমেন্টে জানাবে, বা আমাদের গ্রুপ আছে গ্রুপে জানাবে, গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, বা এই ক্লাসের নোটটাও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা নতুন স্টুডেন্ট আছো তারা হয়তো জানো না, তাই বলে দিলাম যে আমাদের এই ক্লাসের নোটটাও আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, নিচে টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, বা যে কন্ট্যাক্ট নাম্বার আছে, কারো যদি কোনো কিছু জানার হয় তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট। ঠিক আছে, গুড নাইট তাহলে সবাইকে, থাকো, পড়াশোনা করো ভালো করে, এবার নেক্সট ক্লাসে দেখা হবে।